আসসালামু আলাইকুম। ভেক্টর 2 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা যারা আমাদের এই রেডিয়েন্ট স্কুলের সাথে আমাদের ভেক্টরের প্লেলিস্টটা শুরু করেছো, তারা আশা করি ভালো মতো পড়াশোনা করছো। তো আমরা 2 নম্বর লেকচারে চলে আসলাম। তো এখানে আমরা আজকে ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা ভেক্টরের যোগের যে কনসেপ্টটা, যেই মেইন বেসিকটা সেটা শিখবো। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে কাজকাম করব। মানে প্রথমে আমাদের থিওরি। তো প্রথমে আমরা কি শিখবো? ভেক্টরের যোগ। তাহলে দেখো, ভেক্টরের, তোমরা ভিডিওটা একটু স্পিড দিয়ে দিতে পারো, 1.25x অথবা 1.5x। আমি একটু স্লো যাব। ভেক্টরের লব্ধির যারা একদম প্রথম শুরু করছো তারা নর্মাল স্পিডে দেখবা, তারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে লব্ধি জিনিসটা কি, কেমনে কি হয়, ম্যাথ কেমনে করতে হয়, সবকিছু। তো এই ভিডিওতে তোমরা সবকিছুই পাবা। তো আমরা এই ভিডিওতে শিখবো ভেক্টরের যোগ। তো দেখো, ভেক্টরের যোগ আমরা হেডলাইন দিয়ে দিলাম। প্রথমে আমরা কি শিখবো? থিওরিটা। তো ভেক্টরের যোগকে আমরা আরেক নামেও ডাকি, যেটা হচ্ছে লব্ধি। তো এই জিনিসটা আসলে কি, প্রথমে আমরা সেই জিনিসটা দেখবো, এরপরে আমরা ম্যাথ করবো। দেখো, তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ধরো তোমার একটা বন্ধু তোমাকে এই দিকে টান দিয়েছে। হ্যাঁ, ধরো তোমরা 3জন বন্ধু যাচ্ছ হেঁটে, এই সময় হঠাৎ করে তোমার এক বন্ধু তোমাকে এইদিকে 10 নিউটন বলে টান দিয়ে দিল। তখন কি করবো? তুমি অবশ্যই এইদিকে একটা টান খাবা। এখন ধরো হঠাৎ করে 2জন তোমাকে 2 দিকে টান দিল। একজন এইদিকে টান দিয়েছে, ধরো 3 নিউটন বলে, অথবা আমি আরেকটু বাড়িয়ে বলি, এটা ধরো 6 নিউটন বলে। আরেকজন এইদিকে টান দিয়েছে 10 নিউটন বলে। তুমি বলো তো কোন দিকে যাবা? তুমি একটু হিসাব করে বলো। এই 2জনের একটা সম্মিলিত বল আছে না? এই 10 নিউটন বলে এইদিকে, এই 6 নিউটন বলে এইদিকে। এই দুটোর একটা সম্মিলিত ফলাফল আছে। ফলাফলটা কি? তুমি আসলে কিন্তু এইদিকেই যাবা, কারণ এদিকে বেশি টান খাচ্ছ। তাহলে এদিকে কত টান খাচ্ছ তুমি বলো তো? 10-এর মধ্যে কিন্তু 6 কাটাকাটি হয়ে গেল, কারণ বিপরীত দিকে 6 আছে। এই 6 বাদ দিয়ে তুমি 4 নিউটন বলে এদিকে যাবা। বুঝতে পারছো? এখন আমি যে বলের কথা বলছি, এগুলো বল না। বল কি বলতো? ভেক্টর রাশি না? তাহলে ভেক্টর রাশির মান আর দিক দুইটা আছে, তুমি জানো। মান আছে আর দিক আছে। তাহলে আমরা দুইটা বল নিয়ে কাজ করলাম, যে দুইটা বলের সম্মিলিত ফলাফল হচ্ছে 4 নিউটন এই দিকে। দেখো, বল দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন দিকে ছিল, একটা এইদিকে একটা এইদিকে। এই দুটো সম্মিলিত ফলাফলটা এইদিকে। আরেকটা উদাহরণ খেয়াল করো। ধরো তুমি এদিকে দাঁড়িয়ে আছো, তোমার এই পাশে 2জন বন্ধু হয়ে, ধরো একজন বন্ধু তোমাকে 10 নিউটন বলে টান দিল এইদিকে, সেই প্রথম বন্ধুর মতোই। আর দ্বিতীয় বন্ধু এবার কি করলো? উল্টো দিকে টান না দিয়ে তোমাকে একই দিকে টান দিল, যেটা হচ্ছে 6 নিউটন বলে, সেম দিকে একদম। এবার কি হবে বলো তো? তুমি আসলে কোন দিকে টান খাবা? অবশ্যই এদিকে খাবা, 2জনই যেহেতু এইদিকে টান দিচ্ছে। কত নিউটনে খাবা বলো তো? 2জনে একই সাথে একই দিকে টান দিচ্ছে না? তাহলে তুমি মোট 16 নিউটন বলে খাবা না টান? বলো তো, তুমি এদিকে কিন্তু মোট 16 নিউটন বলে টান খাবা। তাহলে এটা কিন্তু অনেক বড় হবে। তোমাকে কিন্তু বলছিলাম যে ভেক্টরকে আমরা কেমনে প্রকাশ করি বলতো? চিত্রের মাধ্যমে প্রকাশ করি। যে চিত্রটা আমরা আমাদের মতো একটা একক ধরে নিই, যে এককে আমরা মানগুলো হিসাব করি। দেখো, এইটুকুর দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি 10 একক, তাই না? সেই অনুযায়ী এটা বসাইছি 6, আর সেই অনুযায়ী এটা বসাইছি কিন্তু 16। মানে আমরা আমাদের মতো একটা একক হিসাব করছি, যার একটা দৈর্ঘ্য আমরা ধরে নিছি। আমরা ধরে নিছি এইটুকু 10, তার মানে 6 নিউটন হবে, এর থেকে একটু ছোট। 4 হবে আরো ছোট, দেখো এইটুকু দিয়েছি। 16 হচ্ছে অনেক বড়। এভাবে আমরা আমাদের হিসাব মতো 16 একক দৈর্ঘ্যের একটা সরলরেখাটা নিছি, যেখানে অ্যারো দিয়ে আমরা দিক বুঝিয়ে দিছি। তো এইভাবে আমরা ভেক্টর প্রকাশ করি, আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখান থেকে আমরা মেন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, যখন দুইটা বন্ধু 2জনই আমাকে একই দিকে টানছে, তখন তাদের সম্মিলিত ফলাফল এইটা। যখন ভিন্ন দিকে টানছে তখন সম্মিলিত ফলাফল এটা। তাহলে লব্ধি জিনিসটা হলো তুল্য রোধের মতো একরকম। আমি যদি বলি, এটা মোটামুটি তুল্য রোধের মতো। কার মতো? তুল্য রোধ। তুল্য রোধ তোমরা পড়ছিলে না এসএসসিতে? কি ছিল বলতো? তুল্য রোধ কি ছিল? তোমার কাছে ধরো দুইটা রোধ আছে, এটা ধরো একটা রোধ, ধরো 2 ওহম, এটা একটা রোধ ধরো 3 ওহম। এর বদলে তুমি কিন্তু একটা সমতুল্য রোধ দিয়ে দিচ্ছিলে, মানে এগুলো বাদ দিয়ে তুমি একটা সমতুল্য রোধ দিছিলে, যেটা এই দুইটা মানের সমতুল্য মানকে প্রকাশ করে। এটা হচ্ছে 5 ওহম। এভাবে দিছিলে কিনা? তো এইভাবে তুমি যেই তুল্য রোধ করতে না এসএসসিতে, সেই তুল্য রোধের মতোই হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি। একাধিক ভেক্টর মিলে সম্মিলিতভাবে যে ফলাফলটা প্রডিউস করে, সেটা হচ্ছে তাদের লব্ধি। এখন বিষয়টা এমন না যে তুমি দুইটা ভেক্টরকে বিয়োগ করছো, আসলে তা না। ভেক্টর যোগ বলতে বোঝায় সম্মিলিত ফলাফল। আমি যদি বলি একাধিক ভেক্টরের সম্মিলিত ফলাফল হচ্ছে ভেক্টরের যোগ, অথবা তুমি
এটাকে বলতে পারো ভেক্টরের লব্ধি। মানে একাধিক ভেক্টরের যোগফল বলতে কি বোঝায়, তাদের সম্মিলিত ফলাফল। তাহলে একাধিক ভেক্টরের সম্মিলিত ফলাফল, তাই না? এখন এটা কি শুধু বলের ক্ষেত্রে হবে? অবশ্যই না। বলের মতো আরো হাজার হাজার ভেক্টর রাশি আছে, যেমন সরণ, ত্বরণ, বেগ। যে কোনো কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এখন ব্যাপার হচ্ছে এই দুটো তুমি কিন্তু কমন সেন্স দিয়ে অ্যান্সার করতে পারছো। এটা যদি তোমার একটা কোয়েশ্চেন দিতাম, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে তুমি কিন্তু অ্যান্সার করতে পেরেছো। দেখো 10 নিউটন এইদিকে, 6 নিউটন এইদিকে, তাহলে তাদের লব্ধি কোন দিকে বলো তো? লব্ধি মানে কি? এদের সম্মিলিত যে ফলাফলটা আছে, এই ফলাফলটা কোন দিকে? এদিকে। তার মানও তুমি বলতে পারছো, 10-এর মধ্যে থেকে 6 দিক থেকে কাটাকাটি হয়ে গিয়েছে, বাকি 4 নিউটন এই পাশে আছে, বুঝতে পারছো? আর যখন দুইজনে একই দিকে টানছিল তখন ওই দুইটা কিন্তু যোগ করে বসিয়ে দিয়েছো। আর এদিকে কিন্তু লব্ধিটা হবে, এই দুটো সম্মিলিত ফলাফল অবশ্যই এদিকেই হবে। তো এই দুইটা কিন্তু কমন সেন্স দিয়ে বলতে পারছো। কিন্তু যখন আমি দুইটার মধ্যে একটা কোণ করে দেবো, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড না সেটা। যেমন ধরো একজন তোমাকে এই দিকে টান দিল 10 নিউটন বলে, আর একজন তোমাকে এই দিকে টান দিল 6 নিউটন বলে, তাহলে তো তুমি কোন দিকে যাবা বলো তো? একজন তোমাকে টানছে এদিকে আর একজন টানছে এদিকে, তাহলে তুমি মোটামুটি মাঝামাঝি কোন এক জায়গায় যাবা, তাই না? মোটামুটি মাঝামাঝি এক জায়গায় যাবা। এখন মাঝামাঝি এক জায়গায় আসলে তুমি কোন দিকটায় যাবা? তুমি তো এদিকেও হতে পারতো, এদিকেও হতে পারতো, তুমি তো শিওর না যে আসলে তুমি কোন দিকে যাবা। তোমার ফলাফলটা আসলে কি হবে? ধরো এই দুটার মধ্যবর্তী কোণও ধরো তোমাকে বলে দিলাম। ধরো এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো 30 ডিগ্রি। এখন বলো তো তুমি আসলে কোন দিকে যাবা? তুমি তো বলতে পারবা না। মানে একদম চোখের দেখায় কি কমন সেন্স দিয়ে এগুলোর মতো করে বলতে পারছো? এটাই যেমন বলতে পারছিলে যে বড় তার দিকে তুমি যাবা, আর বিয়োগ করে মান বলে দিছিলে। দুইজনে যখন একই দিকে টান দিছিল তখন তুমি দুইজনের টান যোগ করে একবার বলছিলে, আর দুইজনে যেহেতু এদিকে তাহলে লব্ধি এদিকে। এখানে বলো তো তোমার লব্ধিটা কোন দিকে হবে? তুমি তো বলতে পারবা না। লব্ধির মান কত হবে তাও কিন্তু বলতে পারবা না। এখানে আসলে দুইটা মিলে তুমি সম্মিলিতভাবে কত টান খাবে, এটা কিন্তু 10 আর 6 16 না। কারণ একই দিকে হলে ফুল টানটা তুমি পাচ্ছিলে, কিন্তু যেহেতু বেকা দিকে আছে তাহলে সম্পূর্ণটা তুমি পাবা না, কিছু পরিমাণ পাবা। এটার থেকে কিছু পরিমাণ, এটার থেকে কিছু পরিমাণ মিলিয়ে তুমি এখানে পাবা একটা ফলাফল। মানে এই দুইটার ফলাফল কত তুমি জানো না, কোন দিকে তাও তুমি জানো না। মানে তুমি লব্ধির মান আর দিক কোনোটাই জানো না। মানে এখানে লব্ধির মান আসলে কত, লব্ধির মান আর লব্ধির দিক কোনোটাই তুমি জানো না। এটাই আমরা আসলে আজকে বের করবো ম্যাথমেটিক্যালি। কিন্তু তার আগে আমরা মোটামুটি বেসিকটা জেনে গেলাম যে ভেক্টরের যোগ বলতে কি বোঝায়। ভেক্টরের যোগ কিন্তু কোনো বাংলা যোগ না। আমি যদি এটা লিখে দিই, এটা কোনো বাংলা যোগ না। বাংলা যোগ বলতে কি বোঝাচ্ছি, তোমরা নর্মালি যে যোগ করো, এদিকে 10 আছে 6 আছে, তুমি ধরো যোগ করে দিলে 10 আছে 16, তাহলে তো হলো না। এই দুটার বাস্তব পরিস্থিতি বুঝে এটার যে সম্মিলিত ফলাফলটা, বাস্তব যে ফলাফল, সেটা হচ্ছে ভেক্টরের যোগ। মানে এটা একটা ধরো বাস্তব ধর্মী একটা যোগ। মানে এটার জন্য তোমার বিয়োগ করা লাগতে পারে। দেখো এই ফলাফলটা করার জন্য তোমার কিন্তু এই দুইটাকে বিয়োগ করে লেগেছে। বিয়োগ করে লেগেছে মানে এটা কিন্তু ভেক্টরের বিয়োগ না, এটা কিন্তু যোগই। ভেক্টরের যোগ মানে কোনো বাংলা যোগ বোঝায় না। মানে তুমি যোগ চিহ্ন দিয়ে যোগ করলে এমন বোঝায় না, মানে মান যোগ হয়ে যাবে এমন না। এই দুইটার যে সম্মিলিত ফলাফল সেটা হচ্ছে ভেক্টরের যোগ। এটার জন্য তোমার বিয়োগও করা লাগতে পারে, কোনো সমস্যা নেই। এই কনসেপ্টটা বিল্ড আপ করো আগে। আর ভেক্টরের যোগ করার সময় একটা জিনিস একটু খেয়াল রেখো, আমরা যে ভেক্টরগুলো প্রকাশ করি এদের এই দৈর্ঘ্যটা একটু ঠিক রেখো। এটুকু তুমি 10 ধরেছো মানে 6 হবে একটু ছোট, 4 আরো ছোট, 16 অনেক বড় হবে, বুঝতে পারছো? এগুলো ঠিক রাখলে ভেক্টরের যে ফলাফলগুলো সেগুলো দেখানো সুবিধা হয়। সে কারণে এগুলো একটু ভালো মতো ঠিকঠাক রাখো। আর ভেক্টরের যোগ কিন্তু বাংলা যোগ না, এটা হচ্ছে একটু সম্মিলিত ফলাফল। এই কনসেপ্টগুলো বিল্ড আপ করলে আমরা একটু আগাতে পারি। এবার আচ্ছা, নতুন একটা স্লাইডে যাই। দেখো তোমরা ম্যাথে যে ভেক্টরটা পড়বা, অথবা তোমরা 9-10 হায়ার ম্যাথের মধ্যে পড়ে এসেছো যে আমরা মোটামুটি ত্রিভুজের নিয়ে কিছু ভেক্টরের কাজ কাম করি। যেমন ধরো আমি তোমাকে দেখাই, এই যে ত্রিভুজ, এখানে অনেক ভেক্টরের কাজ কাম করি। এইগুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই প্রথমে। এটা মেইনলি ম্যাথের জিনিসপাতি, ম্যাথের বিভিন্ন প্রমাণ টমানে এগুলো লাগে, কিন্তু ফিজিক্সে যদি কখনো কোনো কাজে লাগে, লেগে যেতেই পারে, বুঝতে পারছো? সে কারণে আমরা নর্মালি যে জিনিসটা শিখবো এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের অনেক সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র। সেটা একদম মেইনলি শেখার আগে আমরা একটা মানে মানে ম্যানুয়ালি একটা জিনিস করার চেষ্টা করি। ত্রিভুজ সূত্রের মধ্যে যে বাংলা কথা আছে ওইটা বলে একরকম মুখস্থ মতো পড়া হয়ে যায়, কিন্তু আমি তোমাকে এমন ভাবে একটা জিনিস শেখাবো যেখান থেকে ত্রিভুজ সূত্র বলো, তুমি সামান্তরিক সূত্র বলো, তুমি বহুভুজ সূত্র বলো, যতগুলো সূত্র আছে ভেক্টরের সবগুলো পড়বো, সমস্যা নেই। তো সেগুলো তুমি নিজেই বুঝতে পারবা, মানে ফিল করতে পারবা জিনিসটা। সেটার মতো করে পড়ি। আমরা যদি এটাকে বলি কিছু বেসিক, হ্যাঁ কিছু বেসিক আমরা এখানে শিখবো।
এটা মেইনলি ম্যাথে লাগবে, ফিজিক্সে লাগবে না তা না, ফিজিক্সেও লাগবে। দেখো আমরা তোমাকে দেখাই। ধরো একটা ত্রিভুজের এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর, এইদিকে ধরো একটা ভেক্টর আছে, আর এইখানে একটা ধরো ভেক্টর আছে। এইসব ভেক্টরের চিন্তা তুমি ছাড়ো যে কোন দিকে কি ভেক্টর আছে ছাড়ো, তুমি এটাকে চিন্তা করো যে ধরো এখানে একটা শহর আছে, এ শহর, তার নাম হচ্ছে এ। এখানে আরেকটা শহর আছে, তার নাম হচ্ছে বি। এখানে একটা শহর আছে, তার নাম হচ্ছে সি। এখন ভেক্টর, ভেক্টরের লব্ধি, ভেক্টরের বিয়োগফল, মানে ভেক্টরের যোগফল, বিয়োগফল অথবা লব্ধি যাই বলো না কেন, সবকিছু ফিল করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সরণ দিয়ে ফিল করা। যদি এটা বলে দিই, সরণ দিয়ে ফিল করা যায় ভেক্টরকে, সরণ দিয়ে ভেক্টর ফিল করা যায়, ভেক্টর ফিল করা যায়। সরণ দিয়ে কি করা যায়? ভেক্টর ফিল করা যায়। অন্য শব্দেও করা যায়, সমস্যা নেই, কিন্তু সরণ দিয়ে সবচেয়ে ইজিলি ভেক্টর ফিল করা যায়। তুমি যদি একটু ভাবো যে তুমি এ শহর থেকে বি শহরে গিয়েছো, তোমার অবশ্যই একটা সরণ হয়েছে। বি শহর থেকে তারপর তুমি গেছো সি শহরে, এখানে একটা সরণ হয়েছে। এখন কি বলেছি বলতো? ভেক্টরের যোগ মানে একাধিক ভেক্টরের সম্মিলিত ফলাফল। তাহলে তোমার দুইটা সরণ ভেক্টর আছে, কিন্তু সরণ কিন্তু 9-10 পড়ে এসেছো যে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা সরণ বলি, আর সেটা কিন্তু ভেক্টর রাশি। বুঝতে পারছো? তাহলে এখানে একটা সরণ ভেক্টর আছে, এখানে একটা সরণ ভেক্টর আছে, একটা এদিকে একটা এদিকে, তাই না? এদিকে একটা এদিকে একটা, তাই তো? মানে এই যে এইভাবে। এখন কথা হচ্ছে এই যে এ থেকে বি আর বি থেকে সি তে যাওয়ার পরে তোমার ফলাফলটা কি হয়েছে আসলে? এই যে এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, এটা সম্মিলিত ফলাফলটা আসলে কি? তুমি একটু চিন্তা করে বলো তো। সম্মিলিত ফলাফল এটা না যে তুমি আসলে এ থেকে সিতে গিয়েছো, যে এ থেকে সিতে পৌঁছাইছো, এটা তোমার সম্মিলিত ফলাফল না? তুমি একটু ভেবে দেখো, তুমি এ শহর থেকে বি শহরে গেলে প্রথমবার, তারপর বি শহর থেকে সি শহরে গেলে, এটা মানে এমন না যে তুমি আসলে এ থেকে সিতে গিয়েছো। কারণ সরণ মানে কি? আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটার ভেক্টর, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে তুমি এখান থেকে শুরু করে এই পথ হয়ে, এই পথ হয়ে, যেই পথ হয়ে যাও, মানে যেই পথ হয়ে তুমি যাও, তুমি এ থেকে সিতে পৌঁছাইছো, এটাই হচ্ছে তোমার সরণ। তাহলে সরণ দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা ফিল করতে পারছি যে ভেক্টর এর যোগটা আসলে কেমন। তুমি এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করলে আসলে এটা পাবা, কারণ কি ভেক্টর যোগ মানে সম্মিলিত ফলাফল না বলছিলাম? তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরকে আমরা কি বলি বলতো? আগের ক্লাসে বলছিলাম এই ভেক্টরকে আমরা কিন্তু এবি ভেক্টর এভাবে প্রকাশ করতে পারি। অথবা তুমি যদি এটাকে একটা নাম দিয়ে দাও, ধরো এটা একটা সরণ ভেক্টর নাম দিয়ে দিলে, যেটার নাম ধরো S1 ভেক্টর তুমি বলে দিলে S1। অথবা একটু সিম্পলি বলি, এটা ধরো পি ভেক্টর, এটাকে তুমি একটা নাম দিয়ে দিলে যেটা হচ্ছে পি ভেক্টর, নাম দিতে পারো। অথবা তুমি দুইটা বিন্দু দিয়ে প্রকাশ করতে পারো এইভাবে। এবার তুমি বি থেকে সিতে গেলে, বি থেকে সিতে গেলে এটাকে তুমি বিসি দিয়ে প্রকাশ করতে পারো। অথবা এটাকে একটা নাম দিয়ে দাও, ধরো কিউ ভেক্টর নাম দিয়ে দিলাম, তাহলে বিসি ভেক্টর মানে কিউ ভেক্টর। তাহলে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল কি হবে দেখো তো? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এই দুটো ভেক্টরের যোগফল কি? তুমি এ থেকে বিতে গিয়েছো, বি থেকে সিতে গিয়েছো, সরণ দিয়ে চিন্তা করবে। এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, তার মানে তোমার ফলাফলটা কি? তুমি এ থেকে আসলে সিতে গিয়েছো, তাহলে এটা হবে এসি ভেক্টর। মানে এগুলোর যদি তুমি একটা নাম দিয়ে দাও, ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ধরো এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে আমার জিনিসটা কেমন হলো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হয়েছে হচ্ছে আর ভেক্টর। আশা করি বুঝতে পারছো। তো ত্রিভুজ নিয়ে আমরা যেই বিভিন্ন ভুজং ভুজং যে জিনিসপাতিগুলো দেখি 9-10 থেকে দেখে আসছো, তোমরা অনেকে ভেক্টর বোঝো না, মানে কি হাবি জাবি জিনিসপাতি লেখা। তো এইটা হচ্ছে মোটামুটি এইভাবে তোমরা মোটামুটি ফিল করতে পারবে জিনিসটা কেমন। এখন সরণ দিয়ে যদি তুমি ফিল করো, তাহলে বেগ দিয়েও ফিল করতে পারবা। ধরো তোমার বেগ প্রথমে তোমার বেগ ধরো এইদিকে ছিল, অথবা একই সাথে তোমার একটা বেগ এইদিকে কাজ করছে, একটা বেগ এইদিকে কাজ করছে। অথবা বল নিয়ে তুমি চিন্তা করো, একটা বল এইদিকে কাজ করছে, একটা বল এইদিকে কাজ করছে, সম্মিলিতভাবে এদের বল কাজ করছে এইদিকে। এখন জানো এটাই কিন্তু ত্রিভুজ সূত্র, বুঝতে পারছো? আমি যে বেসিকটা দেখলাম এটা কিন্তু ত্রিভুজ সূত্র, একটু পরে আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে দেখো তুমি কিন্তু মোটামুটি একটা ত্রিভুজ থেকে ভেক্টর ইকুয়েশন লিখতে পারছো। এই লিখতে পারাটা ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে, ফিজিক্সেও কাজে লাগে। আমি বারবার বলছি ফিজিক্সে কাজে লাগে না তা না, কিন্তু ফিজিক্সে একটু কম লাগে, ম্যাথে একটু বেশি লাগে। এখন ধরো আমি আরেকটা উদাহরণ তোমাকে দেখাই। ধরো আমি তোমাকে একটা বহুভুজ দিয়ে উদাহরণ দেখাই। ধরো তুমি এখানে ধরো একটা শহর আছে, এখান থেকে তুমি ধরো এদিকে গেলে, তারপরে ধরো এ পাশে গেলে, তারপরে ধরো এদিকে গেলে, তারপরে ধরো তুমি এখানে গেলে, এরপরে ধরো তুমি এদিকে আসলে, তারপর এদিকে গেলে, এই যে এই পর্যন্ত থাক। তাহলে দেখো তো, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি, এটা ডি, এটা ই, সরি
একটু ভালোভাবে লিখি, এটা ই, এটা এফ, এটা ধরো জি। এখন এইগুলো তুমি যদি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করো, এটাকে তুমি যদি এবি ভেক্টর বলো, বিসি ভেক্টর, এটা সিডি, এটা ডিই, এটা ইএফ, এটা এফজি। হ্যাঁ, এই ভেক্টরগুলোর যোগফল কি হবে? এই ভেক্টরগুলোর ভেক্টর যোগফল অবশ্যই, বাংলা যোগ না, ভেক্টর যোগ। ভেক্টর যোগ মানে কি? লব্ধি। ভেক্টর যোগকে তুমি লব্ধি বলেও বলতে পারো। তাহলে এদের লব্ধিটা আসলে কি হবে বলো তো? তুমি সরণ দিয়ে চিন্তা করো, এখান থেকে এখানে গেলে, তারপর এখানে, এখানে, এদিকে, এদিকে, এখানে, এই যে জি বিন্দুতে তুমি কিন্তু সর্বশেষ পৌঁছালে। তাহলে তোমার সর্বশেষ ফলাফলটা কি? তুমি আসলে এ থেকে জিতে গেছো, এটা ফলাফল না? তাহলে তোমার ফলাফল কি বলতো? তুমি এ থেকে জি পর্যন্ত গিয়েছো, এটা হচ্ছে তোমার ফলাফল। তাহলে এই ফলাফলটাকে তুমি কেমনে প্রকাশ করবে বলো তো? তো তুমি বিন্দু দিয়ে ভেক্টরগুলো প্রকাশ করো, সমস্যা নেই। তাহলে ইকুয়েশনটা হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি, তারপর সিডি, তারপর ডিই, ইএফ, এফজি। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর প্লাস ইএফ ভেক্টর প্লাস এফজি ভেক্টর। এই যে তুমি এতদূর ঘুরে ঘুরে আসলে, এটার ফলাফলই হচ্ছে এইগুলোর ভেক্টর যোগফল। দেখো আমি কিন্তু ভেক্টর গুলো যোগ করছি, মানে এটা কিন্তু বাংলা যোগ না, আমি বারবার বলছি, এটা কিন্তু ভেক্টর যোগ, মানে এদের লব্ধি, মানে এদের সম্মিলিত ফলাফলটা হচ্ছে এ থেকে জি পর্যন্ত। আশা করি তুমি বুঝতে পারছো কেমনে ভেক্টরের ইকুয়েশনটা লিখতে হয়, যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বা বহুভুজ যাই বলো না কেন, সবকিছু সূত্র থেকে। এখন তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, ধরো আমি আবারও একটা ত্রিভুজ দিয়ে তোমাকে উদাহরণ দিতে চাই। ধরো এটা একটা ত্রিভুজ, এইদিকে আমার একটা ভেক্টর আছে, এদিকে আমার একটা ভেক্টর, এদিকে আমার একটা ভেক্টর, আর এদিকে ধরো একটা ভেক্টর, অথবা যে কোনো একটা দিকে দাও, সমস্যা নেই। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তো এখান থেকে আমি তোমাকে বললাম যে ভেক্টর ইকুয়েশন জেনারেট করো। তাহলে তুমি কি করবা? তুমি খুঁজবা যে কোনটা আসলে, মানে ওই সরণ দিয়ে আসলে তুমি কেমনে এটা মিলাতে পারো। দেখো এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, এটা মানে হচ্ছে এ থেকে সিতে যাচ্ছ। দেখো এটা কিন্তু মিলে গিয়েছে। অনেক সময় মিলানো যায় না, জিনিসটা আমরা এইভাবে বিচার করি যে আমরা অনেক সময় অ্যারোগুলো দেখে বিচার করি। অ্যারোগুলো দেখে আসলে বিচার করার কিছু নেই, জানো? দেখো অ্যারোগুলো যদি আমি সরিয়ে দিই, তুমি তোমার ইচ্ছা মতো ইকুয়েশন লিখতে পারবা। যেমন ধরো এ থেকে বি, বি থেকে সি, এখান থেকে আমি পাচ্ছি এ থেকে সি, তাহলে এটা মানে হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু হচ্ছে এসি। মানে এ বি ভেক্টর যদি আমি একটু সংজ্ঞায়িত করি আর বিসি ভেক্টর যদি সংজ্ঞায়িত করি, এটা মানে হচ্ছে এসি ভেক্টর। হ্যাঁ, এখন ধরো তোমার চিত্রে অথবা ধরো এমসিকিউ এর একটা প্রশ্ন দিয়েছে, সেখানে ধরো এই জিনিস দেওয়া রয়েছে, এটা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি এসি ভেক্টর লেখনি, এসি ভেক্টরই সঠিক, সমস্যা নেই। এসি ভেক্টর মানে তুমি যে ইকুয়েশনটা লিখেছো সেইখানে এ থেকে সি পর্যন্ত ধরেছো, সমস্যা নেই। যদি তোমার এমসিকিউতে দিয়ে বলে যে এখান থেকে ইকুয়েশনটা জেনারেট করো, তাহলে কি করতে হবে? তোমাকে সি এ ভেক্টর আনতে হবে। এটা কিন্তু সি এ ভেক্টর, বুঝতে পারছো? সি এ ভেক্টর কেমনে আনবে? এটা দেখো এবি ভেক্টর ঠিক আছে, এটা দেখো বিসি ভেক্টরও ঠিক আছে, তুমি সি এ ভেক্টরটা তুমি কেমনে আনতে পারো দেখো তো। তোমাকে একটা জিনিস বলছিলাম না, যে যে কোনো একটা ভেক্টর আগে তুমি যদি নেগেটিভ দিয়ে দাও তাহলে তার দিক উল্টে যায়। তাহলে এসি কে তুমি লিখতে পারো না এভাবে। আমি যদি লিখি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এসি ভেক্টরকে আমরা লিখতে পারি না মাইনাস সি এ ভেক্টর। তার মানে কি সি এ ভেক্টরকে মাইনাস করলে এসি পাওয়া যায়, এটা কি আমরা লিখতে পারি না? তাহলে আমরা যদি এসি ভেক্টর সমান লিখতে চাই, এসি ভেক্টর মানে কি? এসি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর। এটা এগ্রি করো কিনা বলো? এটা অবশ্যই এগ্রি করতে হবে, কারণ মাইনাস আসলে দিকটা উল্টে যায়, এটা হচ্ছে কথা। তাহলে মাইনাস সি ভেক্টর, এই যে তোমার ইকুয়েশন হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়ালস টু 0, তাই না? কিন্তু আসলে 0 না, কারণ এগুলো ভেক্টর যোগ না, তাহলে যোগফল অবশ্যই শূন্য মান হবে না। এটা তো শুধু মান, এটাকে ভেক্টর দিয়েও প্রকাশ করতে হবে। শূন্য ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, আশা করি মনে আছে। দেখো এটা কিন্তু সেন্স মেক করছে। দেখো এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, আবার দেখো সি থেকে এতে আসলে সবগুলো কিন্তু যোগ আছে। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তুমি কিন্তু এ থেকে শুরু করে আবার দেখো এতেই ফিরে আসলে, তাহলে কি হলো জিনিসটা? তাহলে সরণ তোমার 0 না, তাহলে দেখো তোমার 0 ভেক্টর পেয়েছো। তো তাহলে একটা জিনিস আমরা মনে রাখতে পারি, দেখো এটা আমরা মনে রাখতে পারি যে একটা ত্রিভুজের একই ক্রমে যদি 3টা বাহুর ভেক্টর থাকে, মানে একটা ত্রিভুজের 3 বাহুতে যদি একই ক্রমে 3টা ভেক্টর থাকে, তাহলে তাদের যোগফল 0। বুঝতে পারছো? এটা হচ্ছে এবি ভেক্টর, এই যে এটা হচ্ছে বিসি ভেক্টর, আর এই ক্রমে আছে সি ভেক্টর, মানে একই ক্রমে, মানে একইভাবে ঘুরে আসা যায়। তো তিনটারই যোগফল হবে 0। কেন 0? আশা করি বুঝতে পারছো। 0 অবশ্যই ভেক্টর 0 হবে, মানে শূন্য ভেক্টর হবে, মান 0 হবে না। হ্যাঁ অবশ্যই মান 0 আছে, মানে শুধু মানটা নেওয়া যাবে না, নিতে হবে ভেক্টর সহ, মানে দিক সহ, মানে পূর্ণাঙ্গ একটা ভেক্টর আকারে নিতে হবে।
এটার মান অবশ্যই 0, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো বোঝা গেল জিনিসটা। এখন এটা কিন্তু আমাদের একটা প্রমাণ, বুঝতে পারছো? এটা ধরো ম্যাথের মধ্যে ধরো ক নাম্বারের প্রমাণেও দিয়ে দিতে পারে, অথবা এমসিকিউতে এটা আসতে পারে। এমসিকিউতে আসলে তো কোনো সন্দেহ নেই তুমি এটা পারবা, কারণ একদম ঘুরে আসলে স্মরণ 0 হয়, এটা তো মোটামুটি ক্লাস 9-10 এর পোলাপানও জানে, সমস্যা নেই। আর তোমরাও জানবা শুধুমাত্র ভেক্টর দিয়ে আমরা কেমনে প্রমাণ করতে পারি। প্রমাণ করার জন্য তুমি যে কোনো দুইটা বাহু ধরবা, যে কোনো দুইটা বাহু ধরে এই যে এইভাবে যে শিখালাম না ইকুয়েশন বানানো, যে কোনো দুই দিকে তুমি যদি যাও, মানে এ থেকে বিতে যাও তারপর বি থেকে সিতে যাও, এটা মানে হচ্ছে তুমি এ থেকে সিতে গিয়েছো। এরকম যে কোনো একটা তুমি ইকুয়েশন বানাও, কোনো সমস্যা নেই। ইকুয়েশন বানালে তোমার এটা মিলে যাবে। যেমন ধরো আমি আরো একভাবে দেখাই। দেখো, তোমার এই ডিরেকশন নিয়ে চিন্তা করবে না, তুমি তোমার মতো ইকুয়েশন বানাবা, তারপর যদি উল্টো ডিরেকশন থেকে মাইনাস দিয়ে ওইটা লিখে দিবা, কোনো সমস্যা নেই। ধরো আমি আরেকভাবে দেখাই তোমাকে। তোমার ধরো প্রশ্নে দেওয়া আছে এ বি বি সি সি এ, কিন্তু তুমি যদি ওই তোমার ইকুয়েশনের মধ্যে উল্টো ভেক্টর রাখো, কোনো সমস্যা নেই, তুমি অ্যাডজাস্ট করতে পারবা। দেখো আমি তোমাকে যদি দেখাই, ধরো তুমি এইভাবে করছো, সি থেকে বিতে যাচ্ছ, বি থেকে এতে আসছো, তুমি যে কোনো দুইটা বাহু নিয়ে ওই দুইটার ফলাফল হিসেবে আরেকটা বাহু দেখাবা, এটা হচ্ছে তোমার কাজ। তাহলে ধরো তুমি সি বিন্দু থেকে শুরু করছো, এ বিন্দু থেকে করলে ভালো হয়, সমস্যা নেই, তুমি যে কোনো বিন্দু থেকেই করতে পারো। তোমার ইকুয়েশনটা কেমনে বানাবা তাই দেখাচ্ছি। তুমি সি বিন্দুটা ধরো যে কোনো দিকে তুমি 2 ঘর যাও, সি থেকে বিতে গেলে, তারপর বি থেকে এতে আসলে, এটা মানে হচ্ছে সি থেকে এতে আসলে, তাই না? তার মানে সি বি প্লাস তারপর বি থেকে এ মানে বি এ, এটা মানে হচ্ছে সি এ, তাই তো? সি থেকে বি তারপর বি থেকে, এটা মানে হচ্ছে সি থেকে এ, তাহলে এটা। এখন তোমার প্রশ্নে যদি কখনো এরকম এরো দেওয়া থাকে আর বলে যে এইগুলো যদি এমন হয়, বলা থাকে নিচের কোন বাক্যটি সঠিক, সেখান থেকে বিভিন্ন বাক্য মেলাতে হয় না? এখন বিভিন্ন বাক্যে দেখবে যে এখানে ওই চিত্রে যে রকম দিক দেওয়া রয়েছে সেই রকম দিয়ে মেইনলি থাকে, সে কারণে সেই রকম তুমি করার চেষ্টা করতে পারো। তোমার এটা সঠিক আছে, একদম সঠিক। তুমি চাইলে মাইনাস দিয়ে এগুলো চিত্রে যে এরকম ভেক্টর দেওয়া রয়েছে সেই রকম আনতে পারো। দেখো চিত্রে কিন্তু বিসি ভেক্টর দেওয়া রয়েছে, তুমি লিখেছো সিবি, তো তুমি এখান থেকে মাইনাস বিসি লিখতে পারছো। এবার দেখো চিত্রে এ বি আছে, তুমি এখানে দিয়েছো বি এ ভেক্টর, তাহলে তুমি এখানে মাইনাস এ বি লিখতে পারো। আর দেখো চিত্রে সি এ ভেক্টর আছে, তোমার এখানেও সি এ আছে, তাহলে তোমার সমস্যা নেই, তুমি এইভাবে রাখতেই পারো। এটা যদি তুমি মাইনাস সি লেখো তাও সমীকরণ ঠিক থাকবে। তা আমাদের উদ্দেশ্যটা কি? চিত্রে যে এরকম ভেক্টর দেওয়া আছে সেইগুলোর মতো করে প্রকাশ করা। তাহলে দেখো তো, আমি মাইনাস গুলো সব যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 0 ভেক্টর ইকুয়ালস টু, দেখো সব ওই পাশে নিয়ে গেলে সব প্লাস, তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর। মানে দেখো যেই দিক থেকেই তুমি শুরু করো, যেইভাবে তুমি করো, একটা ইকুয়েশন তুমি আগে বানাবো, সেখান থেকে অ্যাডজাস্ট করলে তোমার যেই প্রমাণটা করতে হবে, অথবা এমসিকিউতে যদি আসে নিচের কোন বাক্যটি সঠিক, সে বাক্যের মতো করে তুমি অ্যাডজাস্ট করে নিয়ে, মানে চিত্রে যে এরকম ভেক্টর দেওয়া রয়েছে সেরকম অ্যাডজাস্ট করে তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন এখানে ধরো তোমার নাম দেওয়া রয়েছে, ধরো এটা দেওয়া আছে পি ভেক্টর, এটা ধরো দেওয়া আছে কিউ ভেক্টর, এটা ধরো দেওয়া আছে আর ভেক্টর। তাহলে তোমার পি ভেক্টর মানে কিন্তু ছিল এ বি ভেক্টর, তাই না? তো সেই কারণে তোমার বি এ থেকে এ বিতে যাওয়ার দরকার ছিল। আর সেই এ বি কে তুমি আবার বলতে পারছিলে পি ভেক্টর, এ বি সি কে বলতে পারছিলে কিউ ভেক্টর, আর সি এ কে বলতে পারো আর ভেক্টর। মানে তোমার পি ভেক্টর একটা দিক দেওয়া থাকতে পারে, আর তোমার ইকুয়েশনে ওই দিকটা না থেকে তার উল্টো দিক আসতে পারে। যেমন পি ভেক্টরটাই ছিল এ বি ভেক্টর, তোমার ইকুয়েশনে আসছিল বি এ ভেক্টর, কোনো সমস্যা নেই, বি এ সমান মাইনাস এ বি লিখতে পারো পরের লাইনে, মাইনাস এ বি জায়গায় এই যে এ বি পেয়ে গেছে, এবার এটাকে পি লিখতে পারো। মানে বুঝতে পারছো আমার উদ্দেশ্যটা? হচ্ছে প্রশ্নে যদি ভেক্টর অলরেডি সংজ্ঞায়িত করা থাকে, সেটার মতো বানানোর জন্য তোমার কোনো কষ্ট করা লাগবে না, তুমি তোমার মতোই কোশ্চেন বানানোর সমস্যা নেই। তবে প্রশ্নে যা রয়েছে সেটা অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নিতেই পারছো। এটাই হচ্ছে আমার কথা। তো আশা করি ভেক্টরের যেই হাবিজাবি জিনিস তুমি দেখে ভয় পাও, যে এটা যোগ এটা সমান এটা, ওইটা বিয়োগ এটা সমান এটা, বিয়োগ আমরা এখানে দেখিনি, যোগটাই দেখছি। তো যোগের বেসিকটা মোটামুটি বোঝা গেল। আর দেখো আমরা যেই যোগ করে যেটা পাচ্ছি সেটা কিন্তু লব্ধি, তুমি বুঝতে পারছো? এতক্ষণ কিন্তু বলেছি ভেক্টরের যোগ ফলটাই হচ্ছে আসলে লব্ধি, একাধিক ভেক্টরের সম্মিলিত ফলাফল। তুমি এখানে গেলে তারপর এখানে গেলে সম্মিলিত ভাবে তোমার ফলাফল হচ্ছে তুমি এদিকে গেলে, তাহলে এটাই কিন্তু লব্ধি। বহুভুজের ক্ষেত্রেও সেম জিনিস, কারণ বহুভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা জিনিস করাতে পারি। দেখো এটা তোমার উপরই ছেড়ে দিচ্ছি, তুমি পারবা। দেখো তুমি এখান থেকে এখানে গেলে, তারপরে তুমি এখান থেকে এদিকে গেলে, তারপরে এখান থেকে এদিকে গেলে, তারপর এখান থেকে কোন দিকে গেলে, ধরো এই পাশে গেলে, তারপর ধরো এখান থেকে এদিকে আসলে, এরপরে ধরো এখান থেকে আবার সে প্রথম বিন্দুতে আসলে, মানে এই সবগুলো ভেক্টর। আমি ধরো এটাকে বলছি এ ভেক্টর, এটাকে বলছি বি ভেক্টর, মানে আমি আর বিন্দু দিয়ে বলছি না, আমি একবারে পুরোটাকে একটা ভেক্টর বলে দিচ্ছি। আগের ভিডিওতে বলছিলাম এমন করা যায়, কিন্তু এটাকে বলছি সি ভেক্টর, এটাকে বলছি ডি ভেক্টর, এটাকে বলছি ই ভেক্টর, এটাকে বলছি এফ ভেক্টর। হ্যাঁ, আমি যে সবগুলো যোগ করি, এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর যোগ ই ভেক্টর
যোগ এফ ভেক্টর, এটা সমান যে 0 ভেক্টর হবে এটাকে আমার বলে দেওয়া লাগবে। আর সবগুলো ঘুরে ফিরে শেষে আবার এই বিন্দুতে এসেছো, তাহলে সবগুলো মিলে কিন্তু 0 হবে। এটার প্রমাণ তুমি কিন্তু করতেই পারবা, কোনো সমস্যা নেই। তুমি একটা ইকুয়েশন বানাবা তোমার মতো করে, এটা 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 আর এটা, এই সবগুলো যোগ করে এই বিপরীত দিকের জিনিসটা হয়। এই যে এইটা হয় আসলে, যে এখান থেকে 1 2 3 4 5 এই 5টা ভেক্টর ঘুরে আসার পর তোমার আলটিমেট ফলাফল হচ্ছে তুমি এখান থেকে এখানে গিয়েছো। একটা সমীকরণ জেনারেট করবা, তারপর যেহেতু তোমার এই ভেক্টরটা এদিকে ছিল তাহলে তুমি মাইনাস দিয়ে লিখবা, এপাশে আনবা, হয়ে যাবে। এটা তোমার উপরই ছেড়ে দিলাম, এটা তুমি তোমার মতো করে প্রমাণ করে ফেলো। এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, মোটামুটি এগুলো তো বোঝা গেল তাই না, যে কেমনে কি হয়, এই প্রমাণটাও দেখলে। এবার আমরা আসলে ওই ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র এখানে যেতে পারি। দেখো আমরা এবার ভেক্টর যোগের সূত্রতে যেতে পারি। কি বলতো, ভেক্টর যোগের সূত্র, ভেক্টর যোগের সূত্র, ঠিক আছে। এবার ভেক্টর যোগের আমরা সূত্রতে যাই। ভেক্টর যোগের সূত্র কয় রকম আমরা একটু লিখে রাখি। ভেক্টর যোগের সূত্র কিন্তু মানে আমাদের বইয়ে মেইনলি দেওয়া আছে 3 রকমেরটা। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র, আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। কেমন সূত্র? সামান্তরিক। তাহলে 3 রকম সূত্র কিন্তু আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র, আর একটা কিন্তু সামান্তরিক সূত্র। এখন ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র এগুলো কিন্তু পড়িয়েই ফেলিছে আসলে। এখন ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র অফিসিয়াল যে স্টেটমেন্টটা বইয়ে আমরা পড়ি সেটা আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবো যে আসলে জিনিসটা কেমন। তোমার কিন্তু স্টেটমেন্ট মুখস্থ করে কিছু করা লাগবে না, আবার বলছি। দেখো এমন থাকে যে একটা ত্রিভুজের একই ক্রমে 2টা বাহু থাকে, মানে একই ক্রমে 2টা ভেক্টর থাকে, মানে 2 বাহুতে একই ক্রমে 2টা ভেক্টর, আর আরেক বাহুতে বিপরীত ক্রমে একটা ভেক্টর থাকে। ধরো এটা হচ্ছে বিপরীত ক্রমে এই ভেক্টরটা। এখন ত্রিভুজ সূত্র মতে একটা ত্রিভুজের 2 বাহুতে যদি একই ক্রমে 2টা ভেক্টর থাকে, আর তৃতীয় বাহুতে যদি তাদের বিপরীত ক্রমে আরেকটা ভেক্টর থাকে, তাহলে ওই বিপরীত ক্রমে থাকা ভেক্টরটাই হচ্ছে এই 2টা ভেক্টরের লব্ধি। এটা হচ্ছে কথা। ধরো এটা হচ্ছে, ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। এখন একই ক্রমে কারা কারা আছে দেখো, এ দুইটা কিন্তু একই ক্রমে, এ বি আর বি সি। ধরো এটাকে আমি নাম দিলাম পি ভেক্টর, এটাকে নাম দিলাম কিউ ভেক্টর। তাহলে দেখো পি আর কিউ এই দুটা একই ক্রমে আছে। আর এই যে দেখো আর ভেক্টরটা, এটা ধরো আমি আর ভেক্টর নাম দিলাম, এটা দেখো এই ক্রমে কিন্তু নেই, এটা আছে এই ক্রমে, মানে এইদিকে। দেখো ছিল কিন্তু এতক্ষণ এই পাশে, খুবই ভালো ছিল। একটা একটু মানে বেঁকা আছে, এটা হচ্ছে এইদিকে, মানে উল্টো, বেঁকা না উল্টো আছে, সেটা হচ্ছে এদিকে। তাহলে যেই উল্টো দিকের যে ভেক্টরটা, বিপরীত ক্রমের যে ভেক্টরটা, সেটা হচ্ছে একই ক্রমে থাকে সবগুলো ভেক্টরের যোগফল। তাহলে এখান থেকে আমরা কি ইকুয়েশন পাচ্ছি? এখান থেকে সে একই ইকুয়েশন যেটা আমরা শিখে আসলাম সেটাই পাচ্ছি, যেটা হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। লব্ধিকে তো ভেক্টর যোগই বলা হয়, তাই না? আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু আমরা নর্মালি স্মরণ দিয়ে কিন্তু ফিল করতে পারি, মানে এটা আসলে ত্রিভুজ সূত্র মুখস্থ রেখে অনেকে করে, সেটা কিন্তু করার কোনো দরকার নেই। আমরা নর্মালি বুঝতে পারছি যে যদি আমরা এ থেকে বিতে যাই, তারপর বি থেকে সিতে যাই, এর মানে হচ্ছে আমরা আসলে এ থেকে সিতে যাই। এটার জন্য ত্রিভুজের ওই সূত্র মুখস্থ করে করে আমাদের হিসাব করা লাগবে না, যে একটা ত্রিভুজের একই দিকে কোন 2টা বাহু রয়েছে আর বিপরীত দিকে কোনটা রয়েছে, এটা হিসাব করা লাগবে না। তারপরেও আমাদের এই হিসাবটা একটু স্মুথ হয় যদি দেখো, আমরা যদি ত্রিভুজ সূত্রটা মনে রাখি তাহলে একটু স্মুথ হয়। কেমনে স্মুথ হয় আমি একটু দেখাই। ধরো আমার একটা ত্রিভুজ আছে, ধরো ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজ সূত্রটা যদি মাথায় রাখো তাহলে জিনিসটা স্মুথ হয়। কেমনে স্মুথ হয় দেখাই। ধরো একটা হচ্ছে, ধরো এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এটা ধরো পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, আর এটা ধরো আর ভেক্টর। এবং এখান থেকে বললাম যে ইকুয়েশন তৈরি করো তুমি, মানে লব্ধির যে ইকুয়েশন, মানে এদের মধ্যে যে কোনো 2 জনের লব্ধি আরেকজন হবে। ত্রিভুজ সূত্র থেকে তো বুঝতেই পারো, তাই না? একটা ত্রিভুজে বুঝতে পারো যে কোনো 2টাকে যোগ করলে আরেকটা হবে, এটা তুমি মোটামুটি শিওর। যে কোনো 2টা না, মানে এদের মধ্যে এমন 2টা ভেক্টর আছে যাদেরকে যোগ করলে আরেকটা ভেক্টর পাওয়া যাবে। এখন সেখান থেকে ইকুয়েশন তৈরি করতে বললাম তোমাকে। ধরো এখন ধরো তুমি যদি একটু খোঁজো তাহলে বুঝতে পারবা যে যে কোনো 2টা ভেক্টরকে তুমি যদি যোগ করো তাহলে আরেকটা পাবা। এখন কোন 2টা আমি তোমাকে একটু বলি। দেখো তুমি যদি এখান থেকে চিন্তা করতেছো, এ থেকে তুমি বিতে যাচ্ছ, বি থেকে তুমি সিতে যেতে চাও, কিন্তু দেখো তোমার যে কিউ ভেক্টরটা সেটা কিন্তু দেওয়া আছে সি থেকে বিতে। তাহলে যেহেতু তুমি ওই বি থেকে সিতে যেতে যেতে পারছো, সমস্যা নেই, তুমি এভাবে করতে পারবা যে এ বি ভেক্টর
যোগ বিসি ভেক্টর, এটা মানে কি বলতো এসি ভেক্টর। এভাবে তুমি করতে পারবে, একটু আগেই তো দেখলাম। এবি মানে তো ঠিকই আছে পি, এটাকে তুমি পি ভেক্টর লিখতে পারছো। বিসি ভেক্টর কিন্তু আসলে সংজ্ঞায়িত নেই, এখানে আছে সিবি ভেক্টর, তাই না? তাহলে এটাকে তুমি মাইনাস সিবি লিখতে পারো অথবা একবারে মাইনাস কিউ লিখতে পারো। আর এসি ভেক্টর দেখো, তুমি এসি ভেক্টর সংজ্ঞায়িত করেছো কিন্তু প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা কিন্তু সিএ ভেক্টর, মানে মাইনাস সিএ মানে মাইনাস আর ভেক্টর। এভাবে তুমি করতে পারো, সমস্যা নেই। এখান থেকে তুমি যদি লেখো তাহলে পাবো পি ইকুয়ালস টু, না এভাবে না, তুমি আরটাকে এই পাশে নিয়ে আসো আর কিউটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে তুমি পাবা পি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর, এটা তুমি পাবা। তার মানে দেখো পি আর আর এটা যোগ করো, অথবা তুমি এই দুইটাকে একটু যদি ওই পজিশনটা চেঞ্জ করো তাহলে বুঝতে পারবো জিনিসটা, তাহলে আমরা আমাদের ওই সরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবো জিনিসটা। দেখো দেখো পি আগে লিখে তারপর তুমি তো আর আর যেতে পারছো না, তাই না? তুমি আগে আর পথ অতিক্রম করে তারপর তুমি পি করতে পারছো। সেক্ষেত্রে তোমাকে সি বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে। সেখান থেকে তুমি যদি আর ভেক্টরের দিক বরাবর যাও, তারপর পি ভেক্টরের দিক বরাবর যাও, মানে এখান থেকে এখানে যাও, তাহলে তোমার লব্ধি হবে এদিকে। দেখো আর ভেক্টর প্লাস পি ভেক্টর সমান কিউ ভেক্টর, এভাবে করতেই পারছো, কোনো সমস্যা নেই। মানে কমন সেন্স দিয়ে তোমরা মোটামুটি বুঝতে পারছো, মানে সরণ ব্যবহার করে, সরণের যে কনসেপ্টটা দেখলাম সেটা ব্যবহার করে তোমরা বুঝতে পারছো এটা এইভাবে হবে। এমসিকিউতে আসলে পারবা, কিন্তু একটু দেরি লাগবে। দেখো আমাদের কিন্তু একটু দেরি লেগেছে, আমরা নিজেদের মতো যখন ইকুয়েশন তৈরি করে তারপর মাইনাস টাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে গেছি, আমাদের কিন্তু টাইম লেগেছে, তাই না? তাহলে এটা একটা প্রসেস, কিন্তু এটা খুব ভালো প্রসেস না। এটা প্রসেস হবে, সমস্যা নেই, কিন্তু এটা খুব বেশি ভালো প্রসেস হবে না। খুব বেশি ভালো প্রসেস যদি তুমি করতে চাও তাহলে ত্রিভুজ সূত্রটাও মাথায় রাখতে হবে। তুমি জানো যে এখান থেকে এখানে গেলে তারপর এখানে গেলে লব্ধিটা হয় এই বরাবর, ঠিক আছে, কিন্তু তুমি যদি এটাও জানো ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা কি, তাহলে আরো ভালো, যে একই ত্রিভুজের দুই বাহু বরাবর যদি একই ক্রমে দুইটা ভেক্টর থাকে আর আরেক বাহুতে যে ভেক্টরটা সেটা যদি বিপরীত ক্রমে হয়, তাহলে বিপরীত ক্রমে থাকা ভেক্টরটা বাকি দুটার যোগফল। তাহলে দেখো তোমার একটু সুবিধা হয়। তোমাকে একটু দেখতে হবে একই ক্রমে কারা কারা আছে। তুমি যদি এখান থেকে চিন্তা করো, দেখো একই ক্রমে কিন্তু নেই, এটা এদিকে আর একটা কিন্তু এই পাশে ফিরে আসছে, একই ক্রমে নেই। তুমি যদি এখান থেকে চিন্তা করো, দেখো এই দুজনে কিন্তু একই ক্রমে নেই, একটা এদিকে আর একটা এদিকে। যদি এটা এদিকে থাকতো তাহলে একই ক্রমে থাকতো, তাহলে এই দুটাও হলো না, এই দুটা হলো না, তাহলে এই দুটা দেখো এরা কিন্তু একই ক্রমে আছে। এরা কোন ক্রমে আছে দেখো, একই ক্রমে। আর ভেক্টর এই পাশে তারপর এদিকে, মানে এপাশ এপাশ, এই দুটো যোগ করে এটা হবে, তুমি বুঝতে পারছো? মানে সি থেকে এ, তারপর এ থেকে বি, এখান থেকে হবে হচ্ছে সি থেকে বি, সি থেকে এ, এ থেকে বি, তার মানে হচ্ছে সি থেকে বি। তাহলে কি হলো দেখো তো, তুমি একবারে কিন্তু বুঝে গেলে। ওই যে ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা জানো, সেই কারণে তুমি বুঝে গেলে। একই ক্রমে যারা আছে তাদের তুমি খুঁজে বের করলে, খুঁজে বের করে স্মার্টলি কাজটা করলে, যেটা তোমার একটু কষ্ট হচ্ছিল তোমার নিজের মতো রুট যখন তুমি তৈরি করে নিয়েছিলে, মানে নিজের মতো পথ তৈরি করে তুমি যখন এই সরণের কনসেপ্ট অ্যাপ্লাই করছিলে। তাহলে দেখো তো একই ক্রমে আছে সি এ ভেক্টর আর এ বি ভেক্টর, তাহলে সি এ ভেক্টর যোগ এ বি ভেক্টর, এই দুইটা মিলিয়ে কি হয়েছে দেখো তো, সি থেকে এ তে গিয়েছো, এ থেকে বি তে গিয়েছো, তার মানে হচ্ছে সি থেকে বি তে, তাহলে সি বি ভেক্টর। তো এটা মানে কি দেখো তো, এটা মানে হচ্ছে সি এ মানে কি আর ভেক্টর, এ বি ভেক্টর মানে কি পি ভেক্টর, আর সিবি ভেক্টর মানে কি এইদিকে সিবি ভেক্টর মানে হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টর আর পি ভেক্টর এদের লব্ধি আছে কিউ ভেক্টর। আশা করি বুঝতে পারছো। ত্রিভুজ সূত্রটা জানলে তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করার স্কিলটা আর একটু বাড়ে, মানে আর একটু সহজে তুমি কাজটা করতে পারো যদি তুমি স্টেটমেন্টটা জানো যে ত্রিভুজের একই ক্রমে দুই বাহুতে যদি দুইটা ভেক্টর থাকে তাদের যোগফল হবে বিপরীত ক্রমে থাকা অন্য ভেক্টরটা। আশা করি বোঝা গেছে। এবার বহুভুজ সূত্র, এটাও বলার কিছু নেই। ধরো এটা হচ্ছে তোমার বহুভুজ সূত্র, তো বলেছি তাই না, এই যে এইটাই হচ্ছে বহুভুজ সূত্র, এই যে এটা, এই যে এটা হচ্ছে বহুভুজ সূত্র। তো বহুভুজ সূত্র কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ত্রিভুজ সূত্রে আমার মোটামুটি একটা কিছু বলার ছিল। বহুভুজ সূত্র আসলে আমরা চাইলে এটা বলতে পারি। দেখো এটা ধরো একদিকে, তারপর ধরো এদিকে একটা, মানে এগুলো ধরো ভেক্টর, তুমি সরণ দিয়ে চিন্তা করো তাহলে বুঝে যাবা। এটা ধরো একটা, তারপরে এইটা, ঠিক আছে। এখন কি কি বলা হচ্ছে, এটাকে আমি ঘুরিয়ে দিলাম, বিপরীত ক্রমে করে ফেললাম, তাহলে কি হবে, এটা হচ্ছে এই যে এদিকে। তবে বহুভুজের ক্ষেত্রেও তাই, যে বহুভুজের একই ক্রমে যদি বাহুগুলো বরাবর যদি ভেক্টর কাজ করে, এটা ধরো একটা ভেক্টর এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর, আমি আর বিন্দু দিয়ে নাম দিলাম না, একবারে নাম দিচ্ছি, এটা ধরো ডি ভেক্টর। আর এই যে বিপরীত ক্রমে একটা থাকবে ত্রিভুজের মতো, এটা ধরো যে কোনো একটা ভেক্টর, ধরো আর ভেক্টর, ঠিক আছে, এটা ডি ভেক্টর ছিল। তাহলে কি বলা হচ্ছে, বহুভুজের একই ক্রম বরাবর যদি অনেকগুলো ভেক্টর কাজ করে আর
একটা বাহুতে যদি বিপরীত ক্রমে কাজ করে তাহলে বিপরীত বিপরীত ক্রমের দিকে যে ভেক্টরটা কাজ করছে সেটা ওই বাকি সবগুলো একই ক্রমে থাকা ভেক্টরের ভেক্টর যোগফল বা আমরা বলতে পারি লব্ধি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে আর, এটা মানে হচ্ছে এই সবগুলোর লব্ধি, যেহেতু এই সবগুলো একই ক্রমে আছে। তাহলে এটা সহজে, এটা তুমি একটা বহুভুজ দেখলে বুঝতে পারবে যে কোনটা একই ক্রমে আছে আর কোনটা বিপরীত ক্রমে আছে। চলো দেখো, আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস, আচ্ছা ডি পর্যন্ত আছে, তাহলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটা হচ্ছে বহুভুজ সূত্র। এখন আমরা একটা জিনিস চাইলে দেখে নিতে পারি, বহুভুজ সূত্রকে আমরা চাইলে ত্রিভুজ সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। কেমনে দেখাই একটু, আমরা যদি একটু লিখি যে বহুভুজ সূত্র আমরা কিন্তু চাইলে প্রমাণ করতে পারি। দেখো আমি এই জিনিসগুলো শুরুতে একটু দেখিয়ে দিলে তোমরা একটু ফিল করতে পারবে জিনিসগুলো। দেখো বহুভুজ সূত্র আমরা চাইলে ত্রিভুজ সূত্র থেকে আনতে পারি। বহুভুজ সূত্র কোথা থেকে আনবো, ত্রিভুজ সূত্র থেকে। ত্রিভুজ সূত্র কেমনে আনতে পারি একটু দেখাই। দেখো আমরা ধরো একটা বহুভুজ নিয়ে নিলাম, ধরো যে কোনো একটা বহুভুজ, ধরো এই বহুভুজটাই কি নেব। আচ্ছা এই বহুভুজটা একটু নিয়ে যাই, আমি এটা একটু কপি করে নিয়ে যাই, এটা পরের পেজে আমি একটু কপি করে বসাই, এই যে। আচ্ছা দেখো, এটা আমরা চাইলে ত্রিভুজ সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি বা প্রমাণ করতে পারি, বুঝতে পারছো। এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি একটু বড় করে দিই, তাহলে এই যে দেখো এবার আমরা এটাকে ত্রিভুজ সূত্রের মাধ্যমে প্রমাণ করব। কেমনে প্রমাণ করব, একদম আমাদের স্টার্টিং পয়েন্টটা দেখো, আমি কিন্তু এখান থেকে স্টার্ট করেছি, মানে ধরে নিয়েছি যে এই ভেক্টরটা আমি প্রথমে নেব, তারপর বি, তারপর সি, তারপর ডি, এই পর্যন্ত আসলাম। এটা মানে হচ্ছে আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইছি। মানে তুমি সরণ দিয়ে কিন্তু এটা ভালো মতো ব্যাখ্যা করতে পারো, কিন্তু ত্রিভুজ সূত্র দিয়ে এটা তুমি প্রমাণ করতে পারবে। ধরো তোমাকে বললো যে ত্রিভুজের বহুভুজ সূত্র প্রমাণ করো, তারপর চিত্র দিয়ে বললো যে এখানে যে বহুভুজ সূত্র থেকে যেটা খাটে যে আর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটা প্রমাণ করো কিন্তু ত্রিভুজ সূত্রের মাধ্যমে, কোনো বহুভুজ সূত্র ব্যবহার না করে। তাহলে কি করবা, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে একটা করে ত্রিভুজ বানানো শুরু করবা। কেমনে, এই যে দেখো, এই যে এখানে দুই বাহু আছে, এক বাহু দুই বাহু, তুমি এখানে আর একটা বাহু টানবা, বাহুটা নিয়ে ত্রিভুজ বানাবা। দেখো এবার এই বাহু আর এই বাহু, এটা হয়ে গেছে দুই বাহু, এই বাহুর সাথে তুমি আরেকটা বাহু টানবা, আরেকটা ত্রিভুজ হয়ে যাবে। এখানে দেখো এক বাহু দুই বাহু আর এখানে তিন বাহু টানাই আছে, ত্রিভুজ। তো দেখো তুমি অনেকগুলো ত্রিভুজ বানিয়ে নিলে, কোন বিন্দু থেকে, একদম স্টার্টিং যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে। এবার তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবে। দেখো এই ত্রিভুজটা তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো এদিকে ভেক্টর এ, এদিকে ভেক্টর বি, তাহলে দেখো এই ক্রমে আছে, তাহলে তার বিপরীত ক্রমে তাদের লব্ধি আছে। অথবা তুমি এইভাবে চিন্তা করো, এখান থেকে এখানে আসলো, তারপর এখান থেকে এখানে আসলো, এর মানে ফলাফলটা আসলে কি, এখান থেকে এখানে, তার মানে এই যে এই দিক বরাবর আমার কিন্তু লব্ধি কাজ করছে। কাদের লব্ধি, এই এ ভেক্টর আর এ বি ভেক্টর, এদের লব্ধি। এটাকে কোন একটা নাম দিতে পারো, অথবা তুমি এটাকে একবারে কি লিখতে পারো বলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারো না। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে তো এ আর বি এর লব্ধি, এভাবে লিখতে পারো। এখন দেখো তো, এবার তুমি এই ত্রিভুজে আসো, এই ত্রিভুজে আসলে তোমার দেখো এদিক বরাবর কাজ করছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদিকে, আর এদিকে কাজ করছে সি। তো তুমি এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে গেলে, এদের ফলাফলটা আসলে কি, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এদের ফলাফল হলো এখান থেকে এখানে আসলে, তাই না। তাহলে এই ফলাফলটা মানে এদিক বরাবর যে ভেক্টরটা, এটা হচ্ছে এ ভেক্টর আর এ ভেক্টর, এই দুটোর লব্ধি। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এই দুটোর যোগফল হবে এটা, তাহলে এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার এই ত্রিভুজে আসো, এই ত্রিভুজে এটা হচ্ছে তোমার একটা বাহু এদিক বরাবর, মানে একটা ভেক্টর এদিক বরাবর, আর এদিক বরাবর ভেক্টর হচ্ছে ডি। তাহলে এই দুইটার যোগফল হবে এইটা, বুঝতে পারছো, এখান থেকে এখানে আসা, এখান থেকে এখানে আসা, তার মানে হচ্ছে এখান থেকে এখানে পৌঁছানো। তাহলে এই যে আর ভেক্টরটা, এটার মান কত, এ ভেক্টর আর এ ভেক্টর যোগফল, তাহলে এটার মান কি হবে তুমি বলো। এখানে লিখলাম এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এর ছিল এই তিনটা, এটার সাথে এই ডি ভেক্টর যোগ হয়ে তারপর এটা হয়েছে, মানে তার সাথে ডি ভেক্টরটাও যোগ। তো দেখো তুমি ত্রিভুজ সূত্রের মাধ্যমে বহুভুজ সূত্র কিন্তু প্রমাণ করে ফেলে, তাই না। এটা ছিল এই বরাবর, এটা ছিল এই বরাবর। দেখো তাহলে কিন্তু সবগুলো কিন্তু মোটামুটি এক ক্রমে ছিল। তাহলে এভাবে তুমি কিন্তু বহুভুজ সূত্রটাই প্রমাণ করে ফেললে, যে আমরা যদি আসলে এই বহুভুজটার একই ক্রমে থাকা সবগুলো বাহু নিয়ে নিতাম এই আরটা ছাড়া, তাহলে সবগুলোর লব্ধি হতো এই আর, মানে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এই বাহুগুলোতে থাকা ভেক্টরগুলোর যোগফলই হচ্ছে আর। আশা করি বোঝা গেছে বহুভুজ সূত্র আমরা কেমনে ত্রিভুজ সূত্র থেকে আনি। এবার আমরা সামান্তরিক সূত্র দিয়ে দেখবো। আমরা সামান্তরিক সূত্র ওই অন্য পৃষ্ঠায় দেখছি।
তাহলে দেখো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। কোন সূত্র বলতো? সামান্তরিক সূত্র। তো এবার আমরা সামান্তরিক সূত্র যাব। এবং সামান্তরিক সূত্রে একটু স্টার দাও। হ্যাঁ, স্টার কেন? কারণ আমরা সব সূত্রই ব্যবহার করব, মানে সব সূত্রই আমরা জানবো, ঠিক আছে। তো এরপরে আমরা লব্ধি নির্ণয়ে যত সূত্র ইউজ করব, মানে এই তিনটার মধ্যে কোনটা ইউজ করব মেইনলি? এই তিনটার মধ্যে আমরা সামান্তরিক সূত্রটাই মেইনলি ইউজ করব। এটা মেইনলি ইউজ করব, আমি লিখে দিই, এটা মেইনলি ইউজ করব। কেন করব বলো তো? এটা মেইনলি আমরা ইউজ করব। কেন করব? আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করব, সমস্যা নেই, এমসিকিউতে আসলো অথবা যে কোনো প্রমাণে লাগে, সমস্যা নেই, মানে সরণের কনসেপ্টটা দিয়ে হয়ে যায়। ত্রিভুজ বহুভুজ হলে কোনো ব্যাপার না, তুমি সরণের কনসেপ্ট লাগিয়ে যত ভুজই হোক তুমি সেখান থেকে ইকুয়েশন জেনারেট করতে পারছো, তাই না? কিন্তু তোমাকে যদি আমি বলি, এই যে লব্ধির আমি যে কনসেপ্টটা তোমাকে শিখাচ্ছি, লব্ধি মানে কি বলতো? লব্ধি মানে হচ্ছে অনেকগুলো ভেক্টরের সম্মিলিত যে ফলাফলটা, এবং সেই ফলাফলের মান আসলে কত সেটা বের করা তোমার আসল কনসার্ন ছিল না শুরুতে। দেখো এই যে 6 নিউটন, এই যে 10 নিউটন, তারা যদি 30 ডিগ্রিতে তোমাকে টান দেয়, তাহলে তুমি আসলে আসলে কত টান পাবো, মানে এই দুজন সম্মিলিতভাবে তোমাকে কি টান দেবে? দেখো 10 আর 6 16 কিন্তু হবে না, মাঝামাঝি কিছু একটা হবে। মাঝামাঝি না, মানে মোটামুটি একটা মান হবে। এখন মান কত হবে তুমি কিন্তু জানো না, এবার কোন দিকে হবে এই টানটা তাও কিন্তু তুমি জানো না, মানে সম্মিলিত ফলাফল এর মান কত, দিক কত তুমি কিন্তু জানো না। এই মান দিক বের করা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। আমরা এতক্ষণ যা পড়ছি এগুলো কিন্তু বেসিক। আমাদের আলটিমেট গোলটা হচ্ছে যে লব্ধিটা আমরা হিসাব করছি, সেই লব্ধির মান আসলে কত, সেই লব্ধি কোন দিকে কাজ করবে, সেই সব হিসাব করব। সেই সব হিসাব করার জন্য আমাদের সামান্তরিক সূত্রটা সবচেয়ে বেশি উপযুক্ত। তাহলে সামান্তরিক সূত্রটা আমরা একটু শিখে নিই। সামান্তরিক সূত্রটা কিন্তু আসলে ত্রিভুজ সূত্র থেকে আসে, এটাও কিন্তু তুমি ত্রিভুজ সূত্র থেকে আনতে পারো, ঠিক আছে? ত্রিভুজ সূত্র থেকে কেমনে আনতে পারো? দেখো তুমি নর্মালি একটা ত্রিভুজ সূত্রের মতো করে কিছু একটা চিন্তা করো। ধরো এদিকে একটা ভেক্টর, তারপরে একটা ভেক্টর ধরে এই দিক বরাবর, ঠিক আছে? এই যে দুইটা ভেক্টর, এখন এই দুইটা ভেক্টর লব্ধি কোন দিকে হবে বলো তো? অবশ্যই বুঝতে পারছো, এদিক বরাবর একটা, মানে এখান থেকে এখানে গেলে আর এখান থেকে এখানে গেলে, তার মানে হচ্ছে এখান থেকে তুমি এইখানে গিয়েছো। এটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এটা ছিল ত্রিভুজ সূত্র, তাই না? এই সূত্র ব্যবহার করে তুমি কিন্তু সামান্তরিক সূত্র বানাতে পারো। কেমনে? আমি তোমাকে একটা জিনিস বলছিলাম না, ভেক্টর শিফটিং শিখাইছিলাম প্রথম ভিডিওতে, যে কোনো একটা ভেক্টরকে তুমি মান আর দিক সেম রেখে যে কোনো জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারো, যে কোনো জায়গায় বসাতে পারো। তাহলে এটাকে তুমি এমন একটা জায়গায় বসাও যাতে এই এই যে এই ভেক্টরটা ছিল আর এই ভেক্টরটা ছিল, তোমার ভেক্টর তো ছিল এই দুইটাই, তাই না? এটা তো লব্ধি। তোমার মেইন যে দুইটা ভেক্টর ছিল, এই দুইটা ভেক্টর দিয়ে যাতে একটা সামান্তরিক গঠন হয়, সামান্তরিক গঠন করার জন্য তুমি এদের যেই আদি বিন্দুগুলো, এই যে স্টার্টিং পয়েন্টগুলো, সেইগুলো তুমি ম্যাচ করে দাও। তাহলে দেখো একটা সামান্তরিকের মধ্যে একটা ফর্ম চলে আসবে। এবার সামান্তরিক কেমনে ফিল আপ করবা? দেখো এই যে সামান্তরিকটা, এর একটা বিপরীত বাহুর সমান তুমি একটা ওই বাহুর মতো করে একটু এঁকে দাও ডট লাইন দিয়ে, এদিকে তুমি এঁকে দাও। চল দেখো মোটামুটি একটা সামান্তরিক কিন্তু হয়ে গেছে। সামান্তরিকে এবার এখান থেকে দেখে একটু অবজার্ভ করো। দেখো এখানে ধরো এ ভেক্টরটাকে আমি বললাম পি ভেক্টর, এটাকে বললাম কিউ ভেক্টর। তাহলে এদের লব্ধি কি? পি প্লাস কিউ, তবে এটাকে একটা নাম দিয়ে দিই তাহলে ভালো হয়, এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে? আর এখানে কি বলতো, এখানে তো পি ভেক্টরের জায়গায় আছে, কিউ ভেক্টরকে এখানে শিফটিং করে দিয়েছি, এখানে শিফট করেছি পি ভেক্টরটা। তাহলে আর ভেক্টর কোন দিকে বলতো? এই দিকে। এখন ত্রিভুজ সূত্র কি বলছিল? ত্রিভুজ সূত্র বলছিল যে একই ত্রিভুজের একই ক্রমে যদি দুই বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, তাহলে তৃতীয় বাহুর বিপরীত দিক বরাবর, মানে বিপরীত ক্রমে যে ভেক্টরটা কাজ করবে সেটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি। সামান্তরিক সূত্রে কি বলে? সামান্তরিক সূত্র বলে যে দুইটা ভেক্টর যদি একটি সামান্তরিকের দুই সন্নিহিত বাহুতে কাজ করে, দেখো দুইটা সন্নিহিত বাহুতে এপি ভেক্টর আর কিউ ভেক্টর কাজ করছে, তাহলে তাদের লব্ধি কাজ করবে এই সামান্তরিকের কর্ণ বরাবর। এটাই হচ্ছে একটা সূত্র, সেটাকে আমরা বলছি সামান্তরিক সূত্র। তো লব্ধিকে আমরা আসলে দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, তুমি চাইলে করতে পারো, এটা ভালো হয়। আমরা যে লব্ধিগুলো প্রকাশ করছি এগুলো আসলে দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ হবে। আমরা যতগুলো লব্ধি প্রকাশ করছি সবগুলো দুইটা তীর চিহ্ন। তো দেখো তাহলে ত্রিভুজ সূত্র যা বলছিল যে একটি ত্রিভুজের দুই বাহু বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর থাকলে তাদের যোগফল হবে তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে থাকা ভেক্টরের সমান। বহুভুজে কি বলছিল? বহুভুজের একই ক্রমে থাকা অনেকগুলো ভেক্টরের যোগফল হবে বিপরীত ক্রমে থাকা ভেক্টরটির সমান, তাই না?
কিন্তু এখানে সামান্তরিক সূত্রে আমরা কি দেখছি যে দুইটা ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর কাজ করতে থাকে তাহলে তাদের লব্ধিটা হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। এটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখন এই সামান্তরিক সূত্র কেন এত এত উপযুক্ত? কারণ এই সামান্তরিকের নীতি ব্যবহার করে, এই সামান্তরিকের এই শেপটা ব্যবহার করে তুমি এখান থেকে এই লব্ধির যে মান, এই মানটা আর এই দিকটা তুমি পেয়ে যাবে। দিক বলতে আমি কি বোঝাচ্ছি? দিক বলতে ধরো যে কোনো একটা কোণ, এই কোণটা ধরো তুমি বের করলে, এই কোণটা বের করা মানে কি, এই লব্ধিটা আসলে এই পি ভেক্টর থেকে কত কোণে ছিল বুঝে গেলে। চল তুমি তো বুঝে গেলে এটা আসলে কোন দিকে। কোণ জানা মানে তো আসলে দিকটা তো তুমি জেনে গেছো, তাই না? মানে দিক বলতে মোটামুটি আমরা কোণ বের করাই বুঝি। তাহলে তুমি লব্ধির মান আর লব্ধি কত কোণে আছে এটা তুমি যদি বের করতে পারো তাহলে তোমার হয়ে যাবে, কি হয়ে যাবে, এই লব্ধির মান আর দিক বের করা। তো সেটা আমরা বের করবো সামান্তরিক সূত্র ইউজ করেই। ত্রিভুজ সূত্র শিখলাম, বহুভুজ সূত্র শিখলাম, কিন্তু সামান্তরিক সূত্রে আমরা মোটামুটি শিফট করে দেবো। এবার আমরা লব্ধির দিকটা শিখবো, লব্ধির দিক আর লব্ধির যে মান সেটা বের করে শিখবো। তো সামান্তরিক সূত্র বোঝা গিয়েছে। এখান থেকে আমরা বলতে পারি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর যে ভেক্টরগুলো কাজ করেছে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এখান থেকে আমরা পাবো হচ্ছে কর্ণ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে তাদের লব্ধি, আর ভেক্টর হবে তাদের লব্ধি। ত্রিভুজ সূত্র কি ছিল আমরা তো জানি, এখানে একই বাহু বরাবর পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল, আর বিপরীত ক্রম মানে দুই বাহু আর একই ক্রম বরাবর পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল, আর তৃতীয় বাহুর বিপরীত ক্রমের দিকে আর ভেক্টর ছিল। তো এটা আমরা জানি, এটা আমরা শিখলাম। বহুভুজ সূত্র আমরা জানি। এখন বহুভুজ সূত্রে আমরা আরেকটা ব্যবহার একটু দেখে নিই। মানে বহুভুজ যে একদম মানে শেষে বিপরীত ক্রমে একটাই থাকা লাগবে এমন না, তুমি বহুভুজ সূত্রকে বেশি লিমিটেড করে পড়ো, কিন্তু বহুভুজ সূত্রকে আমরা চাইলে বিভিন্ন রকম করে পড়তে পারি। দেখো আমরা কিন্তু বহুভুজ সূত্রকে আরো বিভিন্ন রকম করে ব্যবহার করতে পারি। ধরো আমি তোমাকে একটা এমসিকিউ দিলাম, হ্যাঁ, ধরো এমন একটা এমসিকিউ তোমাকে দিলাম, আমাদের নর্মালি বহুভুজ সূত্রগুলো কেমন থাকে, যে সবগুলো একই ক্রমে আর একটা বিপরীত ক্রমে এরকম থাকে, তাই না? এই যে এটা থাকে না, আমরা বলি যে এই ভেক্টরটা বাকি সবগুলো ভেক্টরের লব্ধি। চাইলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি, কিছু সুন্দর কাজ করে প্রশ্নটাকে কঠিন বা বলতে পারি কনসেপচুয়াল করতে পারি। প্রশ্নটা কেমন দেখো, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর, এটা ধরো ডি ভেক্টর, আর এটা ধরো পি ভেক্টর, আর এটা ধরো কিউ ভেক্টর। এখন তুমি আমাকে একটু ইকুয়েশন তৈরি করে দাও। কেমনে তৈরি করবা তুমি ভালোই জানো, সরণের কনসেপ্ট থেকে। তুমি ধরো এখান থেকে শুরু করলে, দেখো এখান থেকে এদিকেও গিয়েছে এদিকেও গিয়েছে, তুমি বুঝতে পারবে কোথা থেকে শুরু করতে হবে। এটা নিয়ে অত প্যারা নেই, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করলে হবে। ওই মাইনাস নিয়ে একটু ঝামেলা হয়, তাই মাইনাস দিয়ে তো তুমি ঝামেলা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে তুমি দেখো, এখান থেকে এখানে গেলে মানে এ ভেক্টর, এখান থেকে এখানে গেলে মানে বি, এখান থেকে এখানে গেলে সি, এখান থেকে এখানে গেলে ডি। এখন এদিকে যে আসবা, এদিকে আসতে গিয়ে তুমি তো উল্টো দিকে যাচ্ছ, কিউ ভেক্টর তো এইদিকে কাজ করছে, তাহলে তুমি এই পর্যন্তই থামো। এদিকে গেলেও সমস্যা নেই, তুমি যে কোনো ইকুয়েশন বানিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে যাও তাহলে পরে আবার মাইনাস কিউ আসবে, বুঝতে পারছো? তো তুমি ধরো এখানেই থামলে। তাহলে দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। তাহলে আমি যদি লিখি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটার সমান কি হবে তুমি বলো তো? তুমি তো সরণের কনসেপ্ট দিয়ে বুঝতে পারছো, এই বিন্দু থেকে তুমি আসলে গিয়েছো এই পর্যন্ত, তাহলে তুমি এই দিক থেকেও যেতে পারতে। তাহলে এই দিক থেকে যাওয়া আর এই দিক থেকে যাওয়া দুইটা আসলে সেম জিনিস। তাহলে এই যাওয়ার যে ফলাফলটা সেটাই হবে এই যাওয়ার ফলাফল, মানে এদের যে লব্ধি এদের লব্ধির সমান, বুঝতে পারছো? মানে এদিক থেকে গিয়েছো আর এদিক থেকে গিয়েছো, দুইটাই তো সেম জিনিস বোঝাচ্ছে, তাই না? তুমি এখান থেকে এখানে গিয়েছো, তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এদের যোগফল মানে হচ্ছে পি ভেক্টর, কিউ ভেক্টর এদের যোগফলই, মানে দুইটাই সমান। তাহলে এটা সমানই আমরা লিখতে পারবো কি বলতো, এটা সমান আমরা লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা লিখতে পারবো। দুই ক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে বসাইছি, ফলাফল সেম। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সহজ না জিনিসটা? তো এই সহজ জিনিসটা আমরা বুঝতে একটু কষ্ট করি। দেখো এটা হচ্ছে এই ক্রমে, একই ক্রমে আছে। তুমি যদি ক্রম দিয়ে চিন্তা করো তাহলে এই যে একই ক্রম, তো একই ক্রমে থাকাগুলো বিপরীত ক্রমের যেই ভেক্টরগুলো তাদের সমান। এখন ক্রম মনে রাখা একটু মানে মানে খুব বেশি সেন্স মেক করে না। যখন আমি ধরো এটা ধরো উল্টিয়ে দিলাম তখন কিন্তু সেন্স মেক করে না, কারণ কি, এটা ধরো আমার ওই আরেকটা ভেক্টর, ধরো এই দিকটাই বি ভেক্টর, হ্যাঁ, বি ভেক্টরটা আগে ধরো ছিল এদিকে, এখন ধরো এটা বি ভেক্টর। এখন তুমি কি জানো, তুমি জানো তুমি আসলে এখান থেকে এখানে এসেছো, তারপর এদিকে গিয়েছো, তারপর এখানে, তারপর এখানে, মানে বি ভেক্টর তুমি এখান থেকে যে ভেক্টরটা ধরে নিয়েছো সেটা কিন্তু এইদিকে ছিল। তা আসলে তুমি বি ভেক্টর তাহলে ইউজ করতে পারবে না, কারণ বি ভেক্টর কিন্তু এই পাশে, মানে এখানে তুমি এমন একটা ভেক্টর ইউজ করেছো যেটা হচ্ছে এই দিক বরাবর ছিল।
তুমি ইকুয়েশনে ইউজ করেছো কিন্তু এদিক বরাবর একটা ভেক্টর, তো তোমার আসলে দেখছো বি ভেক্টরটা এই পাশে, তার মানে তোমার আসলে মাইনাস বি ভেক্টর নিতে হবে। কেন বলো তো? তুমি কিন্তু বুঝতে পারছো মাইনাস বি ভেক্টর কেন? তুমি যাচ্ছ এদিকে কিন্তু বি ভেক্টর তো এদিকে, তাহলে এদিক বরাবর কাজ করছে কি মাইনাস বি ভেক্টর। তুমি এটাকে সরিয়ে তুমি এদিক বরাবর একটা ভেক্টর কাজ করাতে পারো যেটা হচ্ছে মাইনাস বি, কারণ মাইনাস দিলে দিক উল্টে যায়, বুঝতে পারছো? তাহলে এদিক বরাবর মাইনাস বি কাজ করছে। তোমার যদি বি ভেক্টর এই পাশে কাজ করতো তাহলে দেখো এটা কিন্তু একই ক্রমে নেই, এটা কিন্তু বিপরীত ক্রমে আছে, সে কারণে দেখো এটা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, বুঝতে পারছো? এখন একটা সুন্দর জিনিস আছে, দেখো এই যে বিপরীত ক্রমে আছে না, এটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দিতে পারো। দেখো এটা আমি যদি একটু কপি করে নিয়ে যাই অথবা পরের স্লাইডে দেখাই, দেখো আমি এটা সরিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা তুমি দেখতে পারছো, দেখো এটা একটু সরিয়ে আনি, একটু ওয়েট করো। দেখো এই যে মাইনাস বি ভেক্টরটা আছে না, এটা তুমি ওই পাশে সরিয়ে দিতে পারো না? তো দেখো তো এই যে মাইনাস বি ভেক্টরটা, এটাকে তুমি যদি ওই পাশে সরিয়ে নিয়ে যাও, আমি একটু পুরো অংশটাকে আমি কপি করে বাইরে নিয়ে যাই তাহলে বোঝানো সুবিধা হবে। এই যে মাইনাস বি ভেক্টরটা না, তুমি ওই পাশে সরিয়ে নিয়ে গেলে পি কিউ এর সাথে যোগ হয়ে যাবে না? দেখো তো এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটা মানে কি হবে? মাইনাস বি কে ওই পাশে নিয়ে গেলে কিন্তু প্লাস বি হয়ে যায়। তাহলে দেখো তোমার আছে পি ভেক্টর, তোমার আছে কিউ ভেক্টর, তার সাথে কি যোগ হয়ে গেল বলো তো? তার সাথে যোগ হয়ে গেল বি ভেক্টরটা। তাহলে দেখো তো একই ক্রমে যারা আছে, মানে একটা নির্দিষ্ট দিকে যারা আছে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যারা আছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যারা আছে সেই ভেক্টরগুলোর যোগ ইকুয়ালস টু ঘড়ির কাঁটার দিকে যারা আছে, দেখো এদিকে যারা আছে পি ভেক্টর কিউ ভেক্টর বি ভেক্টর, এদের যোগফল। তো জিনিসটা সুন্দর কিনা? এখন এটা আসলে লাগে না, বুঝতে পারছো কেন লাগে না? কারণ তুমি একটু সরণের কনসেপ্ট দিয়ে খুব ইজিলি জিনিসটা করতে পারবা, তোমার এত নিয়মের কোনো দরকার নেই যে একই দিক বরাবর যারা আছে তাদের যোগফল ইকুয়ালস টু বিপরীত দিক বরাবর যারা আছে তাদের যোগফল। এটা হেল্প করবে, অবশ্যই হেল্প করবে। তুমি একলা সরণের কনসেপ্ট দিয়ে কিন্তু এটা করতে গেলে মাইনাস নিয়ে একটু বেশি করা লাগবে আর কি, জিনিস সহজ তারপর বেশি করা লাগবে। এই সিস্টেমগুলো মনে রাখবে তাহলে ভালো হবে। তো একই দিকে যারা আছে সেই ভেক্টরগুলোর যোগফল ইকুয়াল টু বিপরীত দিকে যারা আছে তাদের যোগফল, এটা একটু মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা মোটামুটি অনেক কিছু কিন্তু শিখলাম। তাহলে আমরা আজকে আর লব্ধির মান আর দিক নির্ণয় করা শিখছি না, এটা আমরা পরে ডেডিকেটেডলি শিখবো। আজকের ক্লাসটা এটাতে ডেডিকেটেড রাখতে চাচ্ছি যে আসলে লব্ধি জিনিসটা আসলে কি, মানে থিওরিটিক্যাল যে আলোচনাগুলো আর এই যে জিনিসগুলো শিখেছি ম্যাথে কাজে লাগবে, বুঝতে পারছো? এখন তোমাকে কিছু প্রশ্ন আমি তোমাকে দিতে পারি, নর্মাল কিছু প্রশ্ন। ধরো তোমার কাছে ধরো যে কোনো ম্যাথে তুমি যখন ভেক্টর দিয়ে অনেক ম্যাথ ট্যাথ করবা তখন দেখবা এখানে একটা ভেক্টর আছে, ধরো এখানে ধরো তোমার কাছে আরেকটা ভেক্টর আছে, বলো এই দুটার লব্ধি বের করো। কেমনে বের করবা? তোমার লব্ধি বের করার জন্য তুমি হয় ত্রিভুজ সূত্রের সাহায্য নাও অথবা বহুভুজ সূত্র তো নিতে পারছো না, তাই না? ত্রিভুজ, এটা দিয়ে তো ত্রিভুজ বানাতে পারবা তুমি সর্বোচ্চ। বহুভুজ মানে ত্রিভুজের চেয়ে আরো বেশি বোঝাই গেছে। তো ত্রিভুজ সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো অথবা সামান্তরিক সূত্র, কারণ কি এই দুইটা দিয়ে তুমি কিন্তু সামান্তরিকও বানাতে পারবা, বুঝতে পারছো? এখন ধরো আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, ধরো এই একই প্রশ্ন আমি ধরো দুইবার লিখলাম, দুইবারই আমি ধরো লব্ধি নির্ণয় করবো, ঠিক আছে? একবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে একবার সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে। তুমি একটু চেষ্টা করো তো নিজে কেমনে করতে পারো। তুমি ভেক্টরটাকে শিফট করা লাগবে তোমাকে অবশ্যই, তাই না? তাহলে শিফট করে ধরো আমি একটা ত্রিভুজ বানালাম, যে একই ক্রমের দুইটা ত্রিভুজ বানাতে হবে। তাহলে দেখো এটার এন্ডিং পয়েন্ট কিন্তু এটার স্টার্টিং পয়েন্টের মানে সরি এটার স্টার্টিং পয়েন্ট কিন্তু এটার এন্ডিং পয়েন্টে লাগাতে হবে, যাতে দেখো এটা এদিকে গিয়েছে মানে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এই শেষের জায়গায় যাতে এই ভেক্টরটা শুরু হয় এটা করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো তো ত্রিভুজ সূত্রে যদি একটু লিখে দিই, ত্রিভুজ সূত্রে কি হয় মেইনলি দেখো তো। ত্রিভুজ সূত্রে কি হয় দেখো, এক জায়গায় স্টার্টিং পয়েন্ট আছে, সেখান থেকে একটা ভেক্টর শেষ হবে, শেষ হওয়ার পর আরেকটা ভেক্টর শুরু হবে। তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে এই যে এটা। আশা করি কোনো সমস্যা নেই এটাতে, তাই না? তাহলে এখান থেকে যদি এটা হয় পি ভেক্টর, এটা হয় কিউ ভেক্টর, এটা হয় হচ্ছে আর ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি এই পি আর কিউ যোগ করে মানে ভেক্টর যোগ করে আর ভেক্টর পাবো আমরা। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর কোস্ট আমরা লিখতে পারবো আর ভেক্টর, অবশ্যই লিখতে পারবো। তাহলে এই যে এটা সরি এই যে এই অংশ আর এই অংশ কালার করে দিই আমি, এই যে তাহলে আমরা এটা লিখতে পারবো। এখন যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাই, এটা তো ত্রিভুজ সূত্র ছিল, সামান্তরিক সূত্র কি ছিল বলতো? সামান্তরিক সূত্র আমি যদি এখানে একটু হেডলাইন দিয়ে লিখিয়ে দিই, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র কি হবে বলতো? সামান্তরিক সূত্র তোমাকে কিন্তু সামান্তরিক বানাতে হবে এইভাবে, দেখো সামান্তরিক সূত্র ধরো এদিকে একটা
এদিকে ধরো একটা, এদের মধ্যে সামান্তরিক তৈরি করতে হবে। তাহলে দেখো তো দুইটা স্টার্টিং পয়েন্ট সেম রাখতে হবে। তাহলে দেখো তো তোমার দুইটা স্টার্টিং পয়েন্ট তুমি যদি সেম রাখার চেষ্টা করো, তাহলে এই দেখো স্টার্টিং পয়েন্ট সেম হয়ে গেছে। একটু এগুলো তুমি দুইটাকে শিফট করাতে পারো, সমস্যা নেই। এগুলোকে আমি শিফট করালাম, শিফট করানোর পর আমি দেখছি যে আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম হয়ে গিয়েছে, তাই না? এখন স্টার্টিং পয়েন্ট সেম করানোর পর আমার কাজ কি ছিল? সামান্তরিক বানানো, মানে এটার বিপরীতে একটা বাহু এখানে আঁকা, মানে মোটামুটি একটা কাল্পনিক বাহু, এদিকে আরেকটা আঁকানোর পর কর্ণ তৈরি করা। কারণ কি সামান্তরিক সূত্র কি বলে? সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, তাহলে তাহলে তাদের লব্ধি কোন দিকে কাজ করবে? কর্ণ বরাবর, কিন্তু সামান্তরিকটার কর্ণ বরাবর। তাহলে যদি এটা সমান করে মোটামুটি একটা আঁকাই এভাবে, আর বিপরীত বাহু আকারে দিয়ে দিই এটা, আর তারপর এদিকেও আমি বিপরীত বাহু আঁকাই। এবার আমি কিন্তু বুঝতে পারছি লব্ধি কোন দিকে। এই সামান্তরিক দিয়ে কিন্তু লব্ধি বোঝা সবচেয়ে সহজ। তোমার কিন্তু আর ওই ত্রিভুজের কোন একই ক্রমে আছে কি বিপরীত ক্রমে আছে ওটা তোমার হিসাব করা লাগে না। কারণ কি তুমি সামান্তরিক সুন্দর মতো স্টার্টিং পয়েন্ট গুলো মিলে সামান্তরিক বানিয়ে এখন সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি দিয়ে দিতে পারছো। আশা করা যায় বুঝতে পারছো যে কেমনে লব্ধিটা কাজ করে। এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে লিখতে পারি এটা যেহেতু পি ভেক্টর ধরেছি, এটা যেহেতু কিউ ধরেছি, তাহলে কিউটা কিন্তু এখানে চলে এসেছে আর পিটা কিন্তু এখানে, তাই না? আর এখান থেকে আমরা কিন্তু পাইছি লব্ধিটা সামান্তরিকের কর্ণ বরাবর, যেটা হচ্ছে আর। তাহলে এই আর সমান আমরা কি লিখতে পারি বলতো? এই যে আর সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ, অবশ্যই বুঝতে পারছো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা কিন্তু ভেক্টর যোগফল, তাই না? তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আশা করি বুঝতে পারছো। এখন একটা জিনিস এখানে দেখার বিষয় আছে, ত্রিভুজ সূত্র আমি যখন তৈরি করব তখন দেখো প্রথমে স্টার্টিং পয়েন্ট, তারপর এন্ডিং পয়েন্ট, সেই এন্ডিং পয়েন্টে আরেকটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট গিয়েছে। মানে যখন দুইটা ভেক্টর লব্ধি আমি ত্রিভুজ সূত্রের মাধ্যমে লিখতে যাবো, তাহলে ওই ভেক্টর দুইটাকে আমাকে এইভাবে মানে একই ক্রমে সাজাতে হবে। একই ক্রম মানে কি? একটার এন্ডিং পয়েন্টের সাথে আর একটা স্টার্টিং পয়েন্ট যুক্ত হবে। আমি যদি লিখে দিই যে এন্ডিং পয়েন্ট প্লাস স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট প্লাস স্টার্টিং পয়েন্ট, এটা আমাকে মিলাতেই হবে, বুঝতে পারছো? এখন তুমি চাইলে আরেকটা কাজও করতে পারতে, দেখো তোমাকে যদি একটু দেখাই। এখন এন্ডিং পয়েন্ট প্লাস স্টার্টিং পয়েন্ট বলেছি বলে এমন না যে এই প্রথমটারই এন্ডিং পয়েন্টের সাথে দ্বিতীয়টার স্টার্টিং পয়েন্ট মিলাতে হবে, এমন না। তুমি চাইলে এই কাজও করতে পারতে, এটার যে এন্ডিং পয়েন্ট, এই এন্ডিং পয়েন্টে এটার স্টার্টিং পয়েন্ট মিলিয়ে দিতে পারতে, তাহলে কিন্তু হতো। দেখো তো এখান থেকে এদিকে গিয়েছো, তবে এখান থেকে এদিকে গিয়েছো, তাহলে তোমার লব্ধি কোন দিকে হতো বলতো? এদিকে লব্ধি এটা হতো না তোমার, এই যে এটা। এখন এটা কিন্তু সেম, কারণ দেখো এটাকে শিফটিং করে কিন্তু তুমি এখানে নিয়ে যেতে পারছো। তার মানে কি তোমার জিনিসটা সেমই হতো। তুমি যে কোনো একটা স্টার্টিং পয়েন্টের সাথে আরেকটা এন্ডিং পয়েন্ট মিলিয়ে দাও, তাহলে হয়ে যেত। তাহলে এটা তোমার হতো পি ভেক্টর, যে এটা হতো কিউ ভেক্টর, আর অবশ্যই হলুদটা হতো আর ভেক্টর, এটা হচ্ছে লব্ধি। তাহলে সেম হতো, কিন্তু তোমার যে কোনো একটা এন্ডিং পয়েন্ট আর আরেকজনের স্টার্টিং পয়েন্ট মিলিয়ে দাও, তাহলে তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবা। হতে পারে সেটা প্রথমটার এন্ডিং এর সাথে দ্বিতীয়টার স্টার্টিং, অথবা দ্বিতীয়টার এন্ডিং এর সাথে প্রথমটার স্টার্টিং, একদম সেম জিনিস। যে কোনো একটার এন্ডিং পয়েন্টের সাথে পরেরটা স্টার্টিং পয়েন্ট মিলিয়ে দিবা, মানে যাদের লব্ধি তুমি বের করতে চাচ্ছ তাদের, তাহলে তুমি লব্ধিটা পেয়ে যাবে। দেখো এই লব্ধি আর আগে যে লব্ধিটা ছিল সেম, কিন্তু তুমি খালি শিফটিং করে নিয়ে গেছো। মান আর দিক কিন্তু সেম আছে। মান সেম আছে কেমনে বুঝলাম বলো তো? দেখো এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম। আমরা তো মান প্রকাশ করি দৈর্ঘ্য দিয়ে, তাই না? আমরা যখন চিত্রে প্রকাশ করছি তখন ওই যে রেখাটা, ওই রেখার দৈর্ঘ্য দিয়ে আমরা ভেক্টরের মান প্রকাশ করছি। দেখো মান সেম আছে, দিকও দেখো সেম আছে, এটাও এই দিক বরাবর যাচ্ছে, এটাও এই দিক বরাবর যাচ্ছে, আর এই ভেক্টর গুলো সেম আছে। আমরা খালি শিফটিং করিয়ে কি করেছি যে এটার এন্ডিং এর সাথে এটা স্টার্টিং লাগানো, এটা পি এর এন্ডিং এর সাথে কিউ এর স্টার্টিং লাগানো, আর এখানে কি করা, এখানে কিউ এর এন্ডিং এর সাথে পি এর স্টার্টিং লাগানো। দুইটারই কিন্তু লব্ধি একদম সেম পাবা। একইভাবে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো শুরুতে আমরা কি করেছি, স্টার্টিং পয়েন্ট গুলো মিলিয়ে দিয়েছি। স্টার্টিং পয়েন্ট মিলিয়ে দিলে কি হবে, এই পয়েন্ট থেকে পি ভেক্টর স্টার্ট হয়েছে, কিউ ভেক্টর স্টার্ট হয়েছে, আবার দেখো তাদের লব্ধিটাও কিন্তু স্টার্ট হয়েছে। বুঝতে পারছো? লব্ধিটা এইভাবে প্রকাশ করা হয় দুইটা অ্যারো দিয়ে। দেখো এটা স্টার্টিং পয়েন্ট না, তুমি স্টার্টিং পয়েন্ট মিলিয়ে দিয়েছো দুইটার। এখন সামান্তরিকের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট মেলালে সেখান থেকে পি ভেক্টরও শুরু হয়েছে, কিউ ভেক্টরও শুরু হয়েছে, আর কর্ণ বরাবর যে লব্ধিটা সেটাও শুরু হয়েছে। তুমি বুঝতে পারছো? তাহলে তুমি স্টার্টিং পয়েন্ট মিলিয়ে দিতে পারো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে, স্টার্টিং পয়েন্ট মিলাতে পারো। স্টার্টিং পয়েন্ট সেম রাখতে হবে, স্টার্টিং পয়েন্ট মিলাতে হবে, ঠিক আছে?
আবার তুমি চাইলে কিন্তু এন্ডিং পয়েন্টও মিলাতে পারো। তুমি যদি এন্ডিং পয়েন্ট মিলাতে তাহলে ওইখানে হয়তো লব্ধিরও এন্ডিং পয়েন্ট। দেখো এখানে স্টার্টিং পয়েন্ট দিয়েছো মানে এটা পি এরও স্টার্টিং পয়েন্ট, কিউ এরও স্টার্টিং পয়েন্ট, আবার দেখো লব্ধিরও কিন্তু স্টার্টিং পয়েন্ট এইটাই। আর তুমি যদি দেখো এন্ডিং পয়েন্ট তুমি যদি মিলাতে চাও, ধরো আমি লব্ধিগুলো সব বাদ দিয়ে দিলাম এভাবে, অথবা আমি সরিয়ে রাখলাম, সমস্যা নেই, এগুলোই লাগবে। মানে শেষমেশ জিনিসটা এরকমই হবে, তুমি চিন্তা করো না। দেখো আমি যদি এন্ডিং পয়েন্টগুলো মিলাতাম, ধরো আমি এন্ডিং পয়েন্ট মিলিয়ে দিলাম, ধরো এই যে এইভাবে, ধরো দুজনের এন্ডিং পয়েন্ট মিলিয়ে দিলাম, ঠিক আছে। এন্ডিং পয়েন্ট মিলিয়ে দেওয়াতে কি হলো, দেখো আমি যদি এটার বিপরীত বাহু এখানে লাগিয়ে দিই, ডট লাইন দিয়ে আঁকাই, ধরো এখানে আঁকালাম, আর এটা ধরো আমি এখানে লাগালাম, তাহলে ওই সমান্তরিকের কর্ণ বরাবর আমার এই লব্ধি কাজ করবে। তাহলে লব্ধিটা মোটামুটি আমার এইখানে। এখন কেন এখানে দেখো তো, এটা আসলে কাজ করছে কিন্তু মোটামুটি এদিকে, এটা কাজ করছে মোটামুটি এদিকে, তাই না? তুমি যদি একটু বর্ধিত করো বুঝতে পারো, বর্ধিত করা লাগে না, তুমি শিফটিং করলে বুঝতে পারবে এটা এদিকে এটা এদিকে, লব্ধি কাজ করবে কিন্তু মোটামুটি ওইদিকে, বুঝতে পারছো? এটা কিন্তু এদিক বরাবর কাজ করছে, এটা মোটামুটি এদিক বরাবর কাজ করছে, তাহলে লব্ধি অবশ্যই এদিকে হবে। এটা কিন্তু কমন সেন্স, তাই না? যদি তোমাকে কেউ এদিক থেকে টানে 10 নিউটনে, এদিক থেকে টানে ধরো 5 নিউটনে, তাহলে তো তুমি এদের মাঝ বরাবরই যাবে, তাই না? তো এটা এন্ডিং পয়েন্ট মেলানো আছে ঠিকই, যেটা কাজ করছে কিন্তু এটা কাজ করছে দেখো এদিক বরাবর, মানে এই পাশে, এটা কাজ করছে এই পাশে, তাহলে তুমি অবশ্যই এদিকে যাবো, বুঝতে পারছো? সে কারণে লব্ধির দিকটা দেওয়া আছে দেখো এই দিক বরাবর, এই যে এদিক বরাবর, তার মানে এই যে এই দিকটা। এখন এন্ডিং পয়েন্ট মেলানো হচ্ছে স্টার্টিং পয়েন্ট মেলানোটা বেশি ভালো দেখায়, যে এই স্টার্টিং পয়েন্টটা তিনজনেরই স্টার্টিং পয়েন্ট, যে প্রদত্ত ভেক্টরগুলো ছিল তাদেরও বা লব্ধিরও এন্ডিং পয়েন্টের ক্ষেত্রেও জিনিসটা মিলবে। তুমি যদি এন্ডিং পয়েন্ট মিলাও, এন্ডিং পয়েন্ট মিলাতে হবে, তাই যদি লিখি এন্ডিং পয়েন্ট মিলাতে হবে, এন্ডিং পয়েন্ট যদি তুমি মিলাও তাহলে দেখো তো এই যে এন্ডিং পয়েন্টটা আমি যদি এই জিনিসগুলো একটু বসিয়ে দিই, এখানে এটা ছিল আর ভেক্টর, এই যে এটা ছিল পি ভেক্টর, তাই না? পি ভেক্টর পাশাপাশি কাজ করছিল, আর ভেক্টরটা এদিকে একটু বেঁকা কাজ করছিল, এই যে সরি কিউ ভেক্টরটা এদিকে। তাহলে দেখো কিউ ভেক্টরটাকে শিফট করে এদিকে নিয়েছি, আর ভেক্টরটা এদিকে, এখান থেকে ইকুয়েশনও পাইছে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তাহলে দেখো এই যে পয়েন্টটা, এটা কিন্তু পি এরও এন্ডিং পয়েন্ট, পি কিন্তু এদিকে কাজ করছে, বুঝতে পারছো? পি এরও এন্ডিং পয়েন্ট এটা, এটা কিউ এরও এন্ডিং পয়েন্ট, আবার দেখো আর এরও এন্ডিং পয়েন্ট। তো তুমি স্টার্টিং পয়েন্ট মিলিয়ে অথবা এন্ডিং পয়েন্ট মিলিয়ে যে কোনো ভাবে তুমি এই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো। আর যদি একজনের এন্ডিং পয়েন্টের সাথে আরেকজনের স্টার্টিং পয়েন্ট যুক্ত করো তাহলে তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো আমরা বেসিক্যালি সামান্তরিকটা অ্যাপ্লাই করব, এটাতে তুমি স্টার মার্ক দাও, এটাই তোমার সামনের ব্যবহার্য জিনিসটা হবে। ত্রিভুজ সূত্র আমরা মেইনলি ওইভাবে ব্যবহার করব না, এমসিকিউতে আসলে যাতে আমরা পারতে পারি সে কারণে এটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিলাম। আর মোটামুটি লব্ধি সম্পর্কে তোমার ধারণা হয়েছে, তাই না? দেখো পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল প্রদত্ত ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে আর ভেক্টর, এখান থেকে দেখলে আরো ভালোভাবে বুঝবা। এখন তোমার প্রশ্ন কেমনে হবে, দেখো দেখো প্রশ্ন কেমনে হবে আমরা নেক্সট ক্লাসে শিখবো। যে ধরো এদিকে তোমাকে কেউ 10 নিউটনে টান দিচ্ছে আর এদিকে টান দিচ্ছে ধরো 5 নিউটনে, তাহলে দুই দিকে যে টান দিল তুমি আসলে কোন দিকে যাবে? অবশ্যই মাঝ বরাবর যাবো। কোন দিকে যাবে তুমি কিন্তু বের করতে পারবে কেমনে? দেখো তো এই দুইটা ভেক্টরের একটা সামান্তরিকের কর্ণ, মানে সামান্তরিকের বাহু বরাবর আছে, দেখো স্টার্টিং পয়েন্ট সেম আছে, সেম না হলে তুমি করে নিবে, এখন থেকে সামান্তরিক সবকিছুই। তাহলে দেখো তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো তুমি যদি আঁকাও, এই যে বিপরীত বাহুগুলো আঁকালে তাহলে তুমি কিন্তু কোন দিকে যাবা তুমি কিন্তু পেয়ে গেছো, এই যে দেখো তুমি কিন্তু এদিকে যাবা, মানে এটা আসলে মান কত? তুমি আসলে দুইটা, এই যে তোমাকে টানছে, একজন 10 নিউটনে টানছে আর এক বন্ধু তোমাকে 5 নিউটনে টানছে, তুমি আসলে কতটুকু টান খাবে? এই দুইটার সম্মিলিতভাবে কতটুকু টান খাবে? এটা ধরো তোমার পি এর মান, ধরো এটা পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, শুধু মান নিয়ে কাজ করছি সে কারণে ভেক্টর চিহ্ন দিলাম না, শুধু মান নিয়ে কাজ করছি। তাহলে এখান থেকে তুমি যে আর ভেক্টরটা পাবা এটার মান আসলে কত? এই যে ভেক্টর এটার মান আসলে কত? অথবা শুধু এই যে এটা আসলে কত? আবার এটার দিক কত? তুমি যদি যে কোনো একজন ভেক্টরের সাথে এটার কোণ বের করতে পারো তাহলে তো দিক পাবা। তো এই যে 10 নিউটনের সাথে ধরো থিটা কোণে আছে, তাহলে তো তুমি দিক পেয়ে গেলে। তো সেই দিকটা আসলে কত সেটাও তুমি কিন্তু বের করতে পারবা নেক্সট ক্লাসটা করার পরে। তো আপাতত তোমার যে বেসিক গুলো দেখাইছি, লব্ধি কি জিনিস, লব্ধি কোন দিকে কাজ করবে, আমরা কোন সূত্র দিয়ে কি কি লব্ধি বের করবো, মানে লব্ধি বের করার জন্য আমরা কোন সূত্রটা মেইনলি ফলো করব। নেক্সট ক্লাসে আমরা সামান্তরিক সূত্রটা থেকে কন্টিনিউ করব, সেখান থেকে আমরা এই যে লব্ধিটা এটা আসলে মান কত, এটা আসলে কোন একটা ভেক্টরের সাথে, ধরো আমি এখানে আরেকটা কোণ করলাম, এটা ধরো এখানে একটা ছোট কোণ করি, এটা ছোট কোণ না মানে একটু ছোট করে লিখি, এটা ধরো থিটা 1 অথবা থিটা পি, এটা ধরো থিটা কিউ। পি ভেক্টরের সাথে ধরো এই লব্ধিটা থিটা পি কোণ করে, কিউ ভেক্টরের সাথে ধরো থিটা কিউ কোণ করে। তো এই যে কোণগুলো, এই কোণগুলোর মান জানলে তুমি বুঝে যাবে না যে আসলে আর ভেক্টরটা কোন দিকে আছে, মানে লব্ধিটা কোন দিকে আছে।
তো লব্ধির মান আর দিক এটা আমরা বের করতে পারবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে যা শিখলাম একদম বেসিক, কিন্তু এগুলোই তোমরা পারো না। ম্যাথে গিয়ে দেখবে এগুলোতে তোমাদেরকে বেশি প্যারা দিচ্ছে। তো এগুলো যদি পেরে যাও তাহলে ভেক্টর মানে বাকি যা আছে সেগুলো তো ম্যাথমেটিক্যাল, এগুলো নিয়ে বেশি মানুষ আলোচনা করে না, সে কারণে আমি এগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর যখন যোগ করব তখন মান দিক সবকিছু বের করা শিখবো, আরো বিভিন্ন ম্যাথ করব। নেক্সট ক্লাস থেকে আমরা মোটামুটি ম্যাথে প্রবেশ করবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।